অনেক কিছু সেনাবাহিনীকে নিয়ে হচ্ছে। এই জন্য আমি একটু বিশেষভাবে এই জায়গাটায় কথা বলতে চাই। আমরা দেখছি ভারতীয় গণমাধ্যমে নানান রকম সংবাদ প্রচার করা হচ্ছে। ইন্ডিয়া টুডে তারা বলছেন যে সেনা কুয়ের চেষ্টা করা হয়েছিল, সেনাপ্রধানকে সরিয়ে দেবার একটা চেষ্টা করা হয়েছিল, এরকম তারা খবর দিচ্ছেন এবং তারা একদম সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে বলছেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে সেনাবাহিনীতে নজরবন্দিতে রাখা হয়েছে স্যার। এখন এটা সত্য কি মিথ্যা এটা নিয়ে এত ঘাটাঘাটিরও খুব জরুরি না, কারণ ঘটনাটা ঘটে গেছে। যে কারণে হোক, আমি যদি মনে করি যে জাতিসংঘের নির্দেশেই সেনাবাহিনী এই কাজ করেছে, করেছে তো ভালোই করেছে, খারাপ তো কাজ করেনি। খারাপ করলে কেন করলো সেটা নিয়ে আমরা কথা বলতে পারতাম। জাতিসংঘ নির্দেশেই যদি করে থাকে ভালো কথা, আর জাতিসংঘের নির্দেশ ছাড়াও যদি করে থাকে আরো ভালো কথা। গণজাগরণ যেটা হয়েছিল আপনার শাহবাগের, সেখানে কে যায় নাই বলেন আপনি? কে যায় নাই? এত লোক কখনো দেখেছেন যে রাতে পর্যন্ত ওখানে বসেছিল? কখনো দেখেছেন? এটা কি 3-4 জন লোকের পক্ষে সম্ভব করা? এটা 3-4 জন? হ্যাঁ, আমরা এটা বলি যে এরকম একটা সর্বব্যাপী আন্দোলনকে সরকার, তৎকালীন সরকারি দল ওটাকে নষ্ট করে দিছে। ওদের যে আবেগটা, ওদের যে অনুভূতিটা, সেটাকে তারা ধ্বংস করে দিছে। এই জন্য যদি দায়ী হয় শেখ হাসিনা দায়ী হবে, শেখ হাসিনার ওই লোকগুলি দায়ী হবে। কিন্তু ওইখানে যে হাজার হাজার নারী পুরুষ শিশু গেছে, এখন ওই শিশুটাকে ধরে নিয়ে এসে ফাঁসি দিবেন? রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার, উন্নয়ন, ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার, দুর্নীতি, লুটপাট। এর এ পিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠে। আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন সাংবাদিক কলামিস্ট আনিস আলমগীর। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। শুরু করি সেই মিলিয়ন ডলার প্রশ্ন, যেটি সবার মনে মনে বা সবার মুখে মুখে জিজ্ঞাসিত, যে নির্বাচন কি ডিসেম্বরে হবে? সরকার কি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে বলে মনে হয়? মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। ডিসেম্বরে নির্বাচনটা হোক, এটা আমি চাই। আমার ধারণা আরো অনেকেই চায়। কিন্তু হবে কি হবে না এটা বলার জন্য মনে হয় আমি ঠিক যোগ্য ব্যক্তি নই। কেউ যোগ্য ব্যক্তি আছেন কিনা সেটাও আমার জানা নেই। অনেকেই চায়, আবার কেউ কেউ চায় না। সরকার চায় কি চায় না এটা বলতে ওনারা লজ্জা পায়। একটু লাজুক প্রকৃতির সরকার পেয়েছে আমরা এবার। ওনারা মুখ খুলে বলতে চান না যে ওনারা আসলে কি চান। এক ধরনের মানে বলা না বলার মধ্যে থাকতে ওনারা ভালোবাসেন। বলে দিলেই কিন্তু হয়, কিন্তু ওনারা সেটা বলবেন না। বলবেন হতেও পারে আর নাও হতে পারে, ডিসেম্বরে না হলে জুনে হবে। জুনে না হলে কবে হবে সেটা অবশ্য এখনো বলে নাই। তো ধরে নেওয়া যায় ডিসেম্বরে না হলে জুনে হবে। এখন ডিসেম্বরে কেন হবে না সেটা নিয়ে কোনো আলোচনা কিন্তু নাই। আমরা দেখতে পাচ্ছি তোরা বলছেন যে সংস্কার প্রক্রিয়া হবে, সংস্কারগুলি নিয়ে আলোচনা হচ্ছে, জাতীয় ঐকমত্য কমিশন চলছে। এখন ঐকমত্য কমিশনের মিটিং এখন পর্যন্ত ওইভাবে একটা মাত্র হয়েছে, সেটা তো জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা মিটিং হয়েছে, যে কেমন আছেন, ভালো আছি, চা খান, কফি খান, চলে যান, এই ধরনের একটা মিটিং হয়েছে আর কি, যতটুকু আমি বুঝি। এরপর এখন যেটা হবে, তারা কিছু কিছু ক্যাটাগরি করেছে টিক চিহ্ন দেওয়ার জন্য অথবা মতামত দেওয়ার জন্য, সেগুলি নিয়ে তারা আবার বসবেন। কবে বসবেন, সেই বসার প্রক্রিয়াটা কি হবে, ওনারা যেভাবে বসতে চান, রাজনৈতিক দলগুলো সেভাবে বসতে চান কিনা সেটাও জানি না এখন পর্যন্ত। আবার এদিকে বিএনপি তো মোটামুটি তাদের মতো করে তাদের 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে কিন্তু তারা মোটামুটি মাঠ ঠাট মোটামুটি সব জায়গায় তারা বলা বলি শুরু করেছে। এ নিয়ে পাঠচক্র পর্যন্ত তারা করছে। তারা তো তাদের 31 দফা থেকে সরেনি। এবং বিএনপির 2-1 নেতাকে আমি বলতে শুনেছি যে 31 দফা বাস্তবায়ন করলেই তো হয়ে যায়, সংস্কার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? তো এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন হয়তো উঠবে যে আমরা কার সংস্কার চাই? এনজিওর সংস্কার চাই, বিদেশি লোকদের সংস্কার চাই, নাকি একটা রাজনৈতিক দলের সংস্কার চাই? এই প্রশ্নগুলো উঠবে, আপনি নিশ্চিত থাকেন। এখনো প্রশ্নগুলো ওঠা শুরু হয় নাই, কিন্তু উঠবে, কোনো সন্দেহ নাই। আবার এটা মানে আপনার যারা নাকি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন, ডক্টর ইউনূস তো আছেন, তারপরে আলী রিয়াজ সাহেব আছেন, মনির হায়দার সাহেব আছেন, ওনারা করবেন। তো ওনারাই কেন করবেন? বিদেশি নাগরিক তারা, এখানে এসে ওনাদেরই কেন করতে হবে? আমাদের দেশে কোনো লোকই নাই পলিটিক্যাল লিডারদের সঙ্গে কথা বলার, এটাই বা কিভাবে সম্ভব? সেটাও কিন্তু আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার না। কাজে সব মিলিয়ে কি হবে এটা বলা বড় কঠিন। আবার কিছু কিছু লোক আছেন যারা নাকি নির্বাচন চান না, তারা আগে শেখ হাসিনার বিচার চান। কিছু কিছু লোক আছেন যারা তার আগে আওয়ামী লীগ ব্যাপারে একটা সিদ্ধান্ত চান, যে আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে হবে, তারপরে নির্বাচন হবে। সেই নির্বাচন কিভাবে হবে সেগুলোতে আরো বিস্তর প্রশ্ন।
তো আপাতত বিবেচনায় আমার যেটা মনে হচ্ছে যে নির্বাচন বেশি লোকে চায়, কম লোকে চায় না, কিন্তু কম লোক আবার পাওয়ারফুল, কম লোকের সঙ্গে সরকারের একটা ভালো সুসম্পর্ক আছে। কাজে এখন এই দ্বন্দ্ব যুদ্ধে কারা জিতবেন শেষ পর্যন্ত এটা হয়তো সময়ই বলা যাবে। এছাড়া আমাদের পক্ষে আগাম কিছু ভবিষ্যৎবাণী করা সহজ না। জি, আগাম ভবিষ্যৎবাণী সহজ না, যে কারণে কঠিন হয়ে যায় বা কনফিউজিং হয়ে যায়, সেই বিষয়গুলো আমি জনাব আনিস আলমগীর আপনার কাছ থেকেও একটু মানে কয়েকটা বিষয় যেটি আমরা প্রধান উপদেষ্টার কাছে শুনেছিলাম যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলেই ডিসেম্বরে নির্বাচন হবে, সেটাই সেই 16 ডিসেম্বরের কথা, সেটা শুনেছিলাম। তারপরে আমরা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক, যেদিন প্রথম বৈঠকটি হলো সেদিন আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছিলেন যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, সেখানে কনসেনসাস হবে তার, এবং সেটি হবে যেটি হবে সেটা রাজনৈতিক দলগুলো সাইন করবে, সেটি হবে জুলাই চার্টার। জুলাই চার্টারের উপর নির্ভর করবে নির্বাচনের সময় বা দিনক্ষণ কবে হবে, সেটি জুলাই চার্টারের উপর নির্ভর করবেন। এখন আমরা দেখছি দুদিন আগে আলী রিয়াজ সংস্কার ঐক্যমত কমিশনের তিনি জানিয়েছেন যে আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনো সময় ঠিক করা হয় নাই, মানে রাজনৈতিক দলগুলোর সাথে সেই প্রতিবেদনগুলো নিয়ে আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনো সময় ঠিক করা হয় নাই। রাজনৈতিক দলগুলো যখন মতামত দেবে তখন থেকেই বা সেদিন থেকেই আলোচনা শুরু হবে, এবং তিনি বলছেন ঐক্যমত কমিশনের কাজের জন্য নির্বাচন বাধাগ্রস্ত হবে না। কিন্তু প্রেস সচিব তো বললেন ঐক্যমত কমিশনের সেই কনসেনসাসের উপরেই নাকি হবে নির্বাচনের সময়সীমা। আবার আলী রিয়াজ বলছেন যে সেটির উপরে নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই বা নির্বাচন বাধাগ্রস্ত হবে না। আসলে মানে সরকার কি স্পষ্ট যে তারা কি বলছে? না, আপনারা মাসুদ ভাই এবং আপনার দুজনের যে কথাতেই তো আমি বুঝতে পারছি, এবং যে রেফারেন্স গুলো দিলেন তাতে তো বোঝাই যাচ্ছে যে সরকার নিজেই এখনো সিদ্ধান্তহীনতায় আছে। আর এর মধ্যে সরকারের ব্যাক্ট যে রাজনৈতিক দল মাঠে নেমেছে তাদের কথাবার্তাতে আরো বেশি ঘোলাটে হয়ে যাচ্ছে পরিস্থিতি। আসলে কি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে কিনা, তো সবাই এখন এটা নিয়ে এক ধরনের উৎকণ্ঠার মধ্যে আছে। কারণ উৎকণ্ঠাটা এই জন্যই আছে যে কারণ যেই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনার বিনা ভোটের ক্ষমতায় থাকাকে কেন্দ্র করে এবং জনগণের ম্যান্ডেটহীন অবস্থায় থাকা কেন্দ্র করে তারা এখন কিভাবে গড়িমসি করে আরো থাকবে সেই ধরনের মনোভাব প্রকাশ করছে। তো তাদের এই মনোভাব সাধারণ মানুষ ভালোভাবে নেবে না, এবং তাদের এই মনোভাব প্রকাশিত হচ্ছে এই জন্যই যে আপনি তো রেফারেন্স দিলেন একজন এক কথা বলে। কিন্তু একটা জিনিস ভালো আছে যে সেনাবাহিনী প্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটা ডক্টর ইউনূসের সঙ্গে ওনার কথা হয়েছে, বা ওনার কথা মতে ডক্টর ইউনূসও সেরকম ভাবেই বলেছে, বা দুইজনের কথা এক হচ্ছে। তো আমরা এখন আশাবাদী যে ডিসেম্বরে, আমরা আশাবাদী হতে তো দোষ নাই, আমরা আশাবাদী হয়ে থাকি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে কিন্তু এখন যে মধুচন্দ্রিমা কাটছে যে ভালো ভালো কথা, সেই রাজনৈতিক দলগুলো যারা এখন তার সমর্থক, যারা এই সরকারের একটা অংশ, তারাও কতটুকু নিবে আমি জানি না। তবে আরেকটা অভিমত আছে যে এই রাজনৈতিক দলগুলো আসলে ইলেকশন যেটা চাচ্ছে সেটা তো তাদের চাঁদাবাজি, তাদের রাজত্ব, এগুলোর এক ধরনের বৈধতা দান, মানে বৈধতা দান ছাড়া তো কিছুই নয়। কারণ এখনই তারা সেইগুলো এনজয় করছে, এখনই তারা সেই সব সুবিধাগুলো এনজয় করছে। বিএনপি বলেন, জামাত বলেন, বৈষম্য বিরোধীদের নতুন সংগঠন যে নাগরিক পার্টি বলেন, সবাই তো এনজয় করছে। এখন সবারই পার্টি এটা, একমাত্র আওয়ামী লীগ এবং আরো যে 14 দল তাদের ছাড়া। সো সবাই যখন এনজয় করছে তো তাহলে তাদের এনজয়মেন্ট কতটুকু যায় তারা নিজেরা জানে। কিন্তু এই এনজয়মেন্ট তারাও যদি এইভাবে ফেলে রাখতে চায় তাদেরকেও কিন্তু জনগণ ছেড়ে দেবে না। কারণ জনগণ একটা নির্বাচিত সরকার চায়। কেন চায়? কারণ জনগণ কোনো একটা অভিযোগের জন্য, জনগণ কোনো একটা চাওয়ার জন্য, আকাঙ্ক্ষার জন্য একটা নির্দিষ্ট ব্যক্তির কাছে আবেদন করতে চায়। এখন ওই নির্দিষ্ট ব্যক্তিটা নাই, এখন ওই নির্দিষ্ট ব্যক্তিটা ডক্টর ইউনূস নাই। সরকার ডক্টর ইউনূস চালাচ্ছে এটা অনেকে বিশ্বাস করে না। কারণ কখনো মনে হয় যে জামাত সরকার চালাচ্ছে, কখনো মনে হয় যে নাগরিক পার্টি চালাচ্ছে, কখনো এটা বিএনপির সরকার, আর আরো কিছু কিছু ভাবে এটা ওয়াকার ইউনূস দুইজনেরই সরকার। তো যেভাবে হোক আমার মনে হচ্ছে যে জনগণ একটা নিশ্চিত হতে চায়, জনগণ তাদের সুবিধা অসুবিধার জন্য একজন আসলে কার সরকার, মানে জনগণ এক মানে এক একটা অংশ এক এক রকম ভাবছে, বাস্তবতাটা কি সেটা বোঝা যায়?
না, বোঝা যাচ্ছে তো বাস্তবতা, আসলে এটা কার সরকার আমি নিজেও জানি না। কারণ আমাকেই ধরেন পার্সোনালি, আমি কোনো একটা কথা বলছি, জামাত এক কথা বলছে, বিএনপি হুমকি দিচ্ছে, হ্যাঁ, তারপরে এই যে এখন বৈষম্য বিরোধীদের সঙ্গে যোগ হয়ে তহিদি জনতা, এরা ইনবক্সে হুমকি দেয়। এবং এখন নতুন একটা জেহাদি বের হয়েছে, কি তোহা না টোহা, তার কয়েকজন অনুসারী কয়দিন ধরে আমাকে হুমকি দিচ্ছে কল্লা কাটবে। তো এই যে এগুলা মনে হচ্ছে যে তাহলে আপনি আসলে কাকে অভিযুক্ত করবেন? তো সরকার কে চালাচ্ছে? এটা তো কোনো ইয়ে নাই, মানে আগামাথা নাই। তো এই জন্য আমি মনে করি যে 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 হুমকি যদি দিয়ে থাকে, কে হুমকি দিচ্ছে সেটাও আমি দেখে নেব। হুমকিতে তো আমরা একেবারে দমে যাওয়ার লোক না, আমরা তো ভেসে আসি নাই। আর এই সমস্ত হুমকি কারা দেয় তাদেরকে আমরা চিনি। কিন্তু কথা হচ্ছে যে আপনি যে সরকারকে বলবেন এদেরকে ধরেন, ওকে ধরেন, সরকারটা কার সেটাই তো ইয়ে না। কারণ তারা সবাই তো দাবি করছে যে তাদেরই সরকার। এখন যারা তাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে তারা ইয়ে করবে, মানে শায়েস্তা করবে। তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলছে না, কারণ এখনো পর্যন্ত আমি তো দেখি নাই যে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে এক আওয়ামী লীগের মানে মানে পলাতক লোকজন ছাড়া আর কেউ এই সরকারের বিরুদ্ধে কথা বলছে। এখনো পর্যন্ত সবাই সহযোগিতা করছে, কিন্তু এরা পদে পদে একটার সঙ্গে একটার সাথে লাগিয়ে দিয়েছে। ও এখন শুরু করেছে শাহবাগ বনাম শাপলা। কোথায় শাহবাগ? 13 সালে মরে গেছে যে জিনিস, সেটাকে আবার তুলে এনেছে, তুলে এনে আবার এদের বিচার চাইতেছে। শাহবাগ যারা করেছে তাদের বিচার চায়। তোরা কারা শাহবাগ যারা করেছে তাদের বিচার চাস? শাহবাগের সাথে তো এই সরকারের অধিকাংশ লোকই জড়িত আছে। শাহবাগের সঙ্গে এই যে মব বাহিনী, যেগুলোর ব্যুরো, যে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসে আছেন, তিনি নিজেও জড়িত আছেন। তো তাহলে কার বিচার করবি তোরা? তো এই সমস্ত এনআরকি গুলো যারা তৈরি করছে, এটা ডক্টর ইউনূসের সরকারের জন্য ক্ষতি। আমি একটা থ্যাঙ্কস দিতে চাই যে মাহফুজ, যে নতুন আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনি এটা সমর্থন করছেন না। তিনি কড়া ভাষায় এটার বিরোধিতা করছেন। মব কালচারকে তিনি আর বাড়তে দেবেন না বলেছেন। উনার আগের কর্মসূচিগুলোতে যাই হোক, আগে তাদের যতটুকু সম্মতি থাকুক, আমি মনে করি যে এই সময় তাদের এদের প্রতি কোনো সিম্পেথি নাই। আমি এই সিম্পেথি নাই এই জন্যই আরো বুঝি, কারণ আমাকে যারা যারা হুমকি দিচ্ছিল এই মব বাহিনীর লোকজন, মাহফুজকেও ট্যাগ করছিল। এবং এই যে তোহা, যে এটা নতুন বেরিয়েছে, মহরম ছাড়া মেয়েদেরকে, মেয়েরা তার বাড়ির বাইরে হইতে পারবে না, এই জন্য ফতোয়া দিচ্ছে, যে তার তার অনুসারীগুলা, এই যে জঙ্গিগুলা আমাকে ট্যাগ করছে এবং তাকেও ট্যাগ করছে। তার মানে হচ্ছে যে এই সরকারের কোন নীতি এই জঙ্গিদের এবং এই মব বাহিনীদের কোন কোন জায়গায় গায়ে লাগছে। তো আমি মনে করি যে সরকার যদি আইন শৃঙ্খলার একেবারে হাতে নিয়ে আসতে পারে, তখন সরকার কতদিন থাকবে আসলে মানুষের মাথা ব্যথা থাকবে না। কারণ এখন প্রধান সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা। আপনি অর্থনীতি বলেন, দুনিয়ার যত কর্ম বলেন, সবকিছু তো স্থবির হয়ে যাবে যদি যদি আপনার আইন শৃঙ্খলা ঠিক না থাকে। এখন আইন শৃঙ্খলা যদি ঠিক করতে পারে, দ্রব্যমূল্যের দাম এখন যথেষ্ট কমে গেছে শেখ হাসিনার ওই শাসন আমলের তুলনায়। আমি দেখি বাজারে নিয়ে অনেকে এখন স্বস্তি প্রকাশ করছে। তো তাহলে অর্থনীতি যদি একটা গতি পায়, আইন শৃঙ্খলা যদি ভালো হয়, তখন ইউনূস 6 মাস কেন, আরো আরো যদি বাড়তে চায়, তখন মানুষ এটা নিয়ে হয়তো বেশি কথা বলবে না। কিন্তু যদি এই পরিস্থিতি চলতে থাকে, মানুষ অবিলম্বে চায় যে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক, কারণ তাকে তারা ব্লেম দিতে পারবে। এখানে কোনো ব্লেম দিতে পারছে না। জি, আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ। আপনি হুমকি পাচ্ছেন, আমি মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনিও কি কোনো হুমকি থামকি পাচ্ছেন? সাথে সাথে এটাও, সরকার কি মৌলবাদীদেরকে কোনো ছাড় দিচ্ছে? আমি আমার ব্যক্তিগত প্রসঙ্গ আসলে কবি বলতে চাই, তবু মানে যেহেতু আপনি সরাসরি প্রশ্নটা করেছেন, আমি বলি হ্যাঁ, আমি পাচ্ছি। নানাভাবে বলছে আমাকে দেখা হবে, বিচার করে নেওয়া হবে, বিচার করা হবে, কি কি বলে, ডিম থেরাপি দিবে না কি কি বলবে, অনেক কিছু বলে আর কি। তো এগুলোকে আসলে আমি অতটা মানে পাত্তা দিই না, কারণ পাত্তা দিলে তো আমি চলতে পারবো না। না না, এবং আমি যারা বলার তারা মাসুদ ভাই, আমি আপনাকে জাস্ট ইন্টারাপ্ট হ্যাঁ করছি। হ্যাঁ আপনারা হ্যাঁ হয়তো দুইজনে মনে করতে পারেন যে আমি এগুলোকে সিরিয়াসলি নিয়েছি। না, আমি এগুলোকে নিয়ে না, এগুলা শেখ হাসিনার আমলও পেয়েছি। এগুলাকে গায়ে মাখার কিছু নাই। জাস্ট পরিস্থিতি বুঝাচ্ছি যে এই সরকারের আমলে মৌলবাদীরা কতটুকু আস্ফালন পাচ্ছে। জি, রাইট, ইউ রাইট। আমি আমি সম্পূর্ণ একমত যে এটা হচ্ছে কি জানেন, ইদানিং তারা বলছে, অনেকে অনেক কিছু বলছে, আর দোষর ট্যাগ তো লাগানোই হচ্ছে, একবার এক একজনের দোষর হয়ে যাচ্ছি। আমার ওয়াইফও মাঝে মাঝে বলে আমি একজন চরিত্রহীন ব্যক্তি, সে বুঝতে পারছে না যে আমি কোন চরিত্রের, কার দিকে আছি, সে নাকি বুঝতে পারে না।
তো যাই হোক, এই সমস্ত হবে। যখন আওয়ামী লীগের পক্ষে আমার কোনো কথা যায় তখন বলে আওয়ামী লীগের দোষর, যখন বিএনপির পক্ষে যায় তখন বলে বিএনপির পাঁচাটা কোথায়, এগুলো বলে টলে, যাক এগুলি বাদ দেন। তবে মূল যে কথাটা যে বলেন আপনি, যে এই সরকারের কাছে ওই লোকগুলো, তাদেরকে আপনি কি নামে অভিহিত করবেন আমি জানি না, ওই লোকগুলো আসলে আশকারা পাচ্ছে কিনা, এই প্রশ্নের জবাব আমি স্পষ্টভাবে বলতে চাই যে হ্যাঁ পাচ্ছে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। শাহবাগে যে ঘটনাটা ঘটলো, ওই ঢাকা ইউনিভার্সিটির মেয়েটার, তাকে যে এক ধরনের হেনস্থা করা হলো, এক ভদ্রলোক করলেন, যে ওই ওড়না বিষয়ক যে বিষয়টা, তো সেটা নিয়ে তাকে অ্যারেস্ট করা হলো এবং তারপর সারা রাত তার ওইখানে একদল লোক তৌহিদি জনতা এসে অবস্থান নিল, থানার ভেতরে ঢুকলো, থানার বাইরে থাকলো এবং থানার ভেতরে যে ওই ভদ্রলোকের ছবি, তার বক্তব্য রেকর্ড করলো, সেটা আবার লাইভ করলো এবং সেই বক্তব্য সে যতটুকু বলেছে ওইখানেই তো বোঝা যাচ্ছে সে আসলে কোন চরিত্রের লোক, সেটা আমরা দেখলাম। ওই ভদ্রলোকের জামিন হলো এবং তারপর যে মেয়েটা ই করেছিল, অভিযোগ উড্র করতে বলা হলো, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু হলো। এই ঘটনার মধ্যে আপনি বলেন তো কোন জায়গাটা আইন বহির্ভূত নয়? থানার মধ্যে যে আপনি আসামিকে এভাবে রেকর্ডিং করতে পারেন, থানার ভেতরে যে আপনি ওদের কাছ থেকে বাদীর ঠিকানা সংগ্রহ করতে পারেন, থানার সামনে অবস্থান ধর্মঘট করতে পারেন, পারেন না। কে করলো সেই লোকগুলিকেও আবার চিহ্নিত করা হলো, সেই লোকগুলোর ভিডিও আমরা দেখতে পেলাম। এই লোকগুলোর, হ্যাঁ এগুলো হলো। এখন এই যে লোকগুলো, এই লোকগুলো কারা কি? তারা বলছে আমরা তৌহিদি জনতা। তাহলে এই তৌহিদি জনতা যে কাজগুলি করলো, এই কাজগুলি কোন কাজটা আইনসম্মত বলেন আপনি? একটা কাজ আইনসম্মত না, তারা তো এই কাজগুলি করলো। তাদের কাউকে কি আইনের আওতায় আনা হয়েছে? হয়নি। কেন হয়নি? হয়নি এই কারণে তাদের প্রতি আমার ধারণা এই সরকারের এক ধরনের প্রশ্রয় আছে। অথচ দেখেন এই ঘটনার ধারাবাহিকতা, গতকালকে যেটা ঘটলো, ওই যে আপনার মানে নারী নির্যাতনের প্রতিবাদে যে মিছিলটা ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের, এখান থেকে কিন্তু প্রায় 80 জনের নামে আজকে মামলা হয়েছে। বলছে তারা নাকি পুলিশের উপর হাত তুলেছে, পুলিশের গায়ে হাত তুলেছে, এই জন্য 80 জনের নামে মামলা হয়েছে কিন্তু আজকে। এখন এরা কারা? যাদের নামে মামলা হয়েছে এখানে কিন্তু একজনও তৌহিদি জনতা নাই। এরা সবাই আমি দেখতেছি খুব ছোটখাটো পার্টির লোক। এরা বামপন্থী বিভিন্ন সংগঠনের, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী অথবা ছাত্র ইউনিয়ন, যে পার্টিগুলোকে আমরা জানি সবসময় প্রতিবাদী কিন্তু জঙ্গি না অথবা অ্যাটাকিং না, অ্যাগ্রেসিভ না, তাদের বিরুদ্ধে আপনার 80 জনের বিরুদ্ধে মামলা করতে হলো। এই 80 জন মিলে তাদের নাকি 3 জনকে মারছে, 3 জন পুলিশের নাকি মারছে, তারা বলতেছে পুলিশের পক্ষ থেকে। তো ঠিক আছে, যদি মেরে থাকে মামলা তো অবশ্যই হবে, কিন্তু আপনাদের থানার মধ্যে ঢুকে যে সমস্ত আকাম কুকাম করলো, তাদের একজনের বিরুদ্ধে তো আপনারা মামলা করলেন না ভাই। কেন করলেন না? মানে করতে চান না বলে করলেন না। এই দুইটা ঘটনা, একই ঘটনার প্রেক্ষিতে দুইটা প্রতিক্রিয়ার কথা আমি বললাম আপনাকে। এখন আপনি বলেন, এতে মনে হচ্ছে না যে যৌক্তিকভাবে যারা অগ্রসর হচ্ছে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে তোমরা এগুলো করো না, যৌক্তিকভাবে অগ্রসর হলে প্রতিবাদ করলে তোমাদের বিরুদ্ধে মামলা করা হবে। আর যারা অযৌক্তিকভাবে অগ্রসর হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এগুলো করো, কোনো সমস্যা নাই, আমরা তোমাদের কিছু বলবো না। তো এটা কে বলতেছে? কে বলে দিচ্ছে? বলে উপরে থেকে নিশ্চয় আদেশ আসছে। এখন এই দুইটা ঘটনা দেখে একটা মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে? স্বাভাবিক, প্রথম আলোর সামনে জিয়াফত খেলেন আপনি, হইলো তো, মামলা হয়েছে? হয়নি। আচ্ছা ওটা বাদ দেন, আপনি 32 নম্বরটা ভাঙলেন। এই ভাঙা নিয়ে কিন্তু আমি অন্য কিছু বলতে চাই, ভাঙলেন তো আপনি, ঘোষণা দিয়ে ভাঙলেন যে আজকে বিকালে ভাঙা হবে। ফ্রান্স থেকে একজন বললো যে না আজকে তোমরা হাতুড়ি বাটা যার যা আছে নিয়ে যাও, সবাই নিয়ে যায়, বিল্ডিংটা ভাঙলেন। এই ঘটনাটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে, সরকার এটাকে কিভাবে নিচ্ছে আমরা জানতে পারলাম কখন? পরের দিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা জানিয়ে দুপুরবেলায় একটা বিবৃতি দেওয়া হলো। সেই বিবৃতির পর রাত্র 1টার সময় আরেকটা বিবৃতি দেওয়া হলো। মানে একই ঘটনার প্রেক্ষিতে কোন সরকার প্রধান যে একই দিনে 24 ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার বিবৃতি দিতে পারে, আমি এটা জীবনে প্রথম দেখলাম। কেন দিলেন উনি হয়তো ভেবেছেন যে ওনার পশ্চিমা বন্ধুরা প্রথম বিবৃতিতে অতটা হয়তো সন্তুষ্ট নাও হতে পারে, অতএব উনি আবার বিবৃতি দিলেন। এবং এই দুইটা বিবৃতির ভাষাটা কি? এই ঘটনা যারা ঘটিয়েছে উনি এই ঘটনাকে সমর্থন করলেন না।
তো যে ঘটনাকে উনি অসমর্থন করলেন, সেই ঘটনা যারা ঘটালো তাদের কারো বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? প্রধান উপদেষ্টা যে ঘটনাকে সমর্থন করলেন না, অসমর্থন করলেন, নিন্দা করলেন, সেই ঘটনা যারা ঘটালো তাদের কারো বিরুদ্ধে কি এই সরকার মামলা করেছে? তাদের সবার ছবি ভিডিওতে আছে। কাউকে ধরা হয়েছে? হয়নি তো ভাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে এই ঘটনার কথার ব্যাপারটা হলো ওনার একটা বক্তব্য যে আমার মতো আমি বলে যাব, তোমাদের মতো তোমরা করে যাবে, তোমাদের কেউ কিছু বলবে না। তাই কি হলো না? তাই তো হলো। এখন এখানে এর প্রেক্ষিতে আপনি ভেবে নিন, ওনারা যা বলেন তা আসলে মিন করেন না। যা মিন করেন সেটা জনগণ বুঝতে পারে না, ওনারা আর ওনাদের লোকেরা বুঝেন। এভাবে চলছে দেশ। কাজে এটা নিয়ে নতুন করে বোঝার কিছু নাই। যে ওনারা এই যে আনিস আলমকে যে কথাটা বললেন যে নতুন যে ছাত্র যে পলিটিক্যাল পার্টিরা হয়েছে, এই পলিটিক্যাল পার্টির আচার আচরণ দেখে, কথাবার্তা দেখে মাঝে মাঝে কি মানুষের মনে হবে না তারা সরকার সমর্থিত একটা সংগঠন? মনে কি হচ্ছে না? হচ্ছে তো। এখন এটা কি আমাদের কানে কানে এসে কেউ বলে গেছে যে আসলে কিন্তু আমরা সরকারের লোক? কেউ বলে গেছে? এগুলো বলতে হয় না, মানুষ বুঝে যায়। মানুষ দেখে বুঝে, শুনে বুঝে, আচরণগত এগুলি দেখে চিন্তা করে বুঝে। মানুষের এত লোকের বুঝতে সমস্যা হয় না, মানুষ বুঝে যায়। তো সেটাই তো হচ্ছে। কারণ ওনারা যা করছেন, ওনাদের কারা কাছের লোক, কারা পেয়ারের লোক, এটাও আমরা বুঝে যাই। এটাই আর কি। জি, সরকার সমর্থিত দল বলছেন অনেকে কিংস পার্টি, সেই মানে সেই দলের কর্মকাণ্ড তাদের সেগুলো নিয়েও একটু কথা বলবো। কিন্তু আনিস আলমগীর, আপনার কাছ থেকে একটু, আপনিও আইন শৃঙ্খলার কথা বলছিলেন আপনার বক্তব্যের সময়। মাসুদ কামাল তিনিও বললেন আসলে এই ঘটনাগুলোর প্রেক্ষাপটগুলো। একটা দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের, কিন্তু সরকারের উপদেষ্টা পরিষদে এত রদবদল হচ্ছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয় একদম একদম মানে তাকে কোনোভাবেই সরানো যাবে না, বা তার এই বিষয়গুলোকে তার গাফিলতি হিসেবে কোনোভাবেই দেখা হচ্ছে না। কদিন আগে যেই প্রধান উপদেষ্টার বিবৃতির কথা বলছিলেন মাসুদ কামাল, কদিন আগে যখন ওই লালমাটিয়ার ঘটনাটা ঘটলো, দুই তরুণীকে হেনস্থার ঘটনা, মবকে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে পাবলিকলি সিগারেট খাওয়া তো অপরাধ। মানে এরকম বক্তব্য আসছে। আনিস আলমগীর, মানে তার ব্যাপারে এত রিজিড কেন সরকার যে তাকে কোনোভাবেই সেখান থেকে সরানো যাবে না? এত রদবদল হচ্ছে উপদেষ্টা পরিষদে। আমি জানি না আসলে, কারণ এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য যে উনি নিজে দায়ী তা তো না। একটা একটা ধারাবাহিকতা এসেছে। যখন এই আন্দোলনটা হলো, তখন লোকজন যেভাবে রাস্তায় নামলো এবং অরাজকতার সৃষ্টি হলো, তারপর আমি দেখলাম যে যে উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন, উনি একটু ভালো করার আশা সবাই ধারণ করেছিল যে উনি বোধহয় ভালো কিছু করবেন, কিন্তু রাজনৈতিক বিতর্ক নিয়ে উনাকেও আবার বিদায় দেওয়া হলো। কিন্তু যাকে দেওয়া হলো, কোনো একটা মানুষও বিশ্বাস করে না তার থেকে উনি কোনোভাবে উন্নত। তো এরকম একটা লোককে রেখে দেওয়া হচ্ছে এক ধরনের আহ আগের ভুলকে সংশোধন করা কিনা জানি না, যে আগে যেটা করেছি আমরা হুট করে একজনকে বদল করে দিলাম, একে দিচ্ছি, সে বুঝুক সে কিভাবে কি করা যায়। কিন্তু একটা বিষয় তো আমাদের স্বীকার করতে হবে, সেটা হচ্ছে যে যে কর্তা ব্যক্তি যদি ঠিক না হয়, ওনার যদি দূরদর্শিতা না থাকে, অভিজ্ঞতা না থাকে, তাহলে উনি অধীনস্থদেরকে ভালো করতে পারবেন না। ওনার বিরুদ্ধে ইয়ে হচ্ছে যে উনি আসলে ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা খোঁজ রাখেন না, বা উপরে উপরে কথা বলে যান। যেমন আমি পিনাকি ভট্টাচার্যের একটা ইয়ে করব, যে উনি কতটা প্রভাব রাখছেন সেটা আমি এখানে দেখলাম। যে পিনাকি ভট্টাচার্য ওনাকে নসিহত করলেন যে আপনি কেন থানায় যান না, আপনি কেন রাতের গভীরে যান না, ওই মানে খলিফা হারুন আল রশিদের মতো দেখা দেখি করা আর কি। তারপরে দেখলাম পরের দিন সকালবেলায় সে ঘুম থেকে ওঠার আগে কোন পুলিশের কাছে গেছে, তাদের থানায় ঘুরতেছে। তো ভালো কথা এগুলো। আপনি যদি কেউ যদি আপনাকে পরামর্শ দেয়, এগুলো শুনেন, এটা কিন্তু ভালো কাজ। পিনাকি এই জিনিসটা কিন্তু ভালো করেছেন, তাকে যে পরামর্শ দিয়েছেন। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কিভাবে উন্নত করা যায়, এই যে এইটা নিয়ে উনাকে জ্ঞান দেওয়াটাও দরকার ছিল। তবে এখানেও আমি আবার পিনাকির কথা আবার আনবো, যে আপনি যে দুইটা মবের ঘটনা বললেন, এই যে ঢাকা ইউনিভার্সিটির মেয়েটা প্লাস লালমাটিয়ার ঘটনাটা, এই দুইটা ঘটনায় কিন্তু এই মবদের ইয়ে
গুরু এই পিনাকি ভট্টাচার্য কিন্তু সাপোর্ট করেন নাই, এবং আমি হোল হার্টেডলি তাকে এটার জন্য থ্যাঙ্কস জানাই যে উনি অন্তত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে যে জিনিসটা আমাদেরকে জাতিগতভাবে আমাদের দেশকে যে একটা ক্ষতি করছে, এবং আমাদের এই মব কালচার যদি দিনে দিনে বৃদ্ধি হয়, তাহলে আমাদের এখানে তো বিনিয়োগ করতে পারবে না, আমাদের অর্থনীতি 12টা বাজবে। আর আমাদের অর্থনীতি 12টা বাজা মানে হচ্ছে যে উনি যে ভারত বিরোধী একটা আন্দোলন করেছেন, ভারতের উপর নির্ভরশীলতা, তাহলে তো সেটা হলো না, উল্টা আমরা আসলে বিদেশিদের উপর নির্ভরশীলতা হয়ে যাব। এবং সেটা উপলব্ধি করে উনি যে পরামর্শ দিয়েছেন, এই যে মব কালচার নিন্দা করেছেন, এটা সরকারকে দমন করতে বলেন নাই, কিন্তু তাদের নিন্দা করেছেন। তা আমার মনে হয় তার সরকারকেও বলা উচিত যে এই মব কালচার গুলো বন্ধ হোক, কারণ যা হয়েছে হয়েছে ভাই, সামনে আমরা কিভাবে আগাবো সেটা আমাদের দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের উন্নতি করতে হবে, আর পুলিশকে একচোখা হলে হবে না। যেমন শাহবাগের ঘটনাটা আপনি বলছেন, শাহবাগ নিয়ে আমি আরেকটু বলতে চাই। দেখেন, শাহবাগ একটা আন্দোলন হয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য হয়েছিল, আমরা সবাই গিয়েছিলাম। কে যায় নাই সেই শাহবাগের আন্দোলনে? সবাই অলমোস্ট সমর্থন করেছিল, এবং বিএনপিও সমর্থন করেছিল। পরবর্তী পর্যায়ে তারা পিছু উঠেছে তাদের নীতিগত কারণে। তো এইরকম একটা জায়গায় আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলাম, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের আমাদের আকাঙ্ক্ষা তো অনেক মানে বিস্তৃত ছিল। শুধুমাত্র 2-4টা যুদ্ধাপরাধীদের বিচার তো না শুধু। তো পুরো একটা দেশ কিভাবে একটা নতুন নির্দেশনায় যাবে, একটা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, সেরকম একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সেটা রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করে নাই, বিশেষ করে আওয়ামী লীগ বাস্তবায়ন করে নাই। আওয়ামী লীগ এই যে গণজাগরণ মঞ্চের সঙ্গে একটা কি বলবো বেইমানি করেছে। তো এই যে বেইমানি করলো, এবং এই যারা জাগরণ মঞ্চের সঙ্গে আছে তারা তো সব এখন পালিয়ে আছে দেশে বিদেশে, এবং কেউ কেউ বিরিয়ানি খেয়ে খুব মজা লুটে চলে গেছে। তো এখন সেই ঘটনার জন্য যারা দেশে আছে তাদেরকে দায়ী করা, এটা তো এক ধরনের নৈরাজ্যকে আবার বাড়িয়ে দেওয়া। আজকে সেই লাকি এই এই ঘটনার সঙ্গে শাহবাগ আন্দোলনের একটা মানে পরিচিত মুখ, লাকির বিরুদ্ধে আজকে ওইখানে হচ্ছে যে তার সাজা চায়, তাকে আজে বাজে ভাষায় গালি দিচ্ছে। তো সরকার যদি আইন শৃঙ্খলার সত্যি যদি মিন করে, তাহলে এর আগের দিন এদেরকে অপদস্থ করলো, এবং 12 জনকে নাম ধরে মামলা দিল, আবার 60-70 জন এখানে আসামি করলো অজ্ঞাতনামা। তো তাহলে এদের ব্যাপারে কি করলো? এরাও তো একটা এনার্কি তৈরি করার চেষ্টা করছে, শাহবাগকে আবার টেনে আনছে, যেটা মৃত। তার মানে হচ্ছে এদের, আমি কালকে বলছিলাম, এদের একটা ছায়া শাহবাগ দরকার হচ্ছে। এদের শাপলা, এদের রাজুতে পোষাচ্ছে না, এবং একটা এই শাহবাগের একটা ভূত তৈরি করা এদের খুব জরুরি, তার মব কালচার করার জন্য। নতুবা তো এই শাহবাগকে টেনে আনার কেন দরকার হয়েছে? এখন যে সমস্ত আন্দোলন হয় সবগুলো তো শাহবাগে হয়। তো তাহলে যারা শাহবাগের সাথে আন্দোলনে জড়িত ছিল, শাহবাগকে সমর্থন করেছিল, তাদের সেই আকাঙ্ক্ষা যে বাস্তবায়িত হয় নাই, তাদের সাথে যে বেইমানি করা হয়েছে, এটা তো সরকার করেছে। এদের কি অপরাধ? এখন যদি যারা এই যে 24-এর আন্দোলন করলো, যাদেরকে আবার একটা মানে তির্যক ভাষায় বলতেছে লাল বাহিনী, তো যারা এখন লাল বাহিনী হলো, এই লাল বাহিনীগুলো যদি তাদের বর্তমান সরকার যদি তাদের আশা আকাঙ্ক্ষা গুলো বাস্তবায়ন না করে, যদি ব্যর্থ হয়, তাহলে কি এই ছেলেগুলো দায়ী? যারা প্রাণ দিল সেখানে, যারা রক্ত দিল, যারা এখন রাজপথে আসলো, তারা তো দায়ী হতে পারে না। এদের এদের পরিচিত মুখ, পোস্টার বয় নাহিদ, নাহিদ তো দায়ী হতে পারে না। তো আপনি যদি মনে করেন যে না, নাহিদই দায়ী, তো নাহিদ তো দায়ী হতে পারবে না। কারণ একটা পর্যায়ে আপনি দায়ী করতে পারেন যে তোমরা ক্ষমতা বদল করে কি দিয়েছো। এখানে যদি নাহিদ স্টেক হোল্ডার হয়ে থাকে, সে তো এই সরকারে ঢুকেছে, সেই কারণে আপনি তাকে দায়ী করতে পারেন। কিন্তু ওভারঅল এটা এই এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তো শুধু নাহিদ দায়ী হতে পারে না, এটা তো প্রশাসন, সরকার, সবকিছু। এবং যদি আপনি প্রথম দায়ী করতে হয়, তাহলে ইউনূস সরকারকে দায়ী করবেন। তো আমি বলতে চাচ্ছি যে শাহবাগ, শাপলা, এই রাজু, এই সমস্ত কালচার গুলো, এই সমস্ত উস্কানিগুলো সরকার যতদিন ঠিক না করবে, যতদিন নিরপেক্ষভাবে মানে আচরণ না করবে, যতদিন ছাত্রলীগের ছেলেদেরকে ধরার নামে নিরীহ লোকদেরকে ধরবে, এবং ছাত্রলীগের প্রকৃত অপরাধী যারা আছে তাদেরকে যদি না ধরতে পেরে অন্যদেরকে হেনস্থা করবে, রাজনীতি করার জন্য একজন মানুষকে হেয় করবে, এগুলো যদি চলতে থাকে, তাহলে আমাদের এই 24-এর আকাঙ্ক্ষাটা, যে আন্দোলনটা হয়েছিল, সেটা যেমন পূরণ হবে না, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে না। কারণ আপনি যাদেরকে নিষিদ্ধ করছেন, আপনি যাদের বিরুদ্ধে বলছেন, তারা তো ন্যায় বিচার না পেলে তারা তো
আপনার অ্যারোগেন্ট হয়ে যাবে। তাহলে আপনি যে একটা সোসাইটি, ইনক্লুসিভ সোসাইটি চাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি দেশকে এগিয়ে নেবেন, সেটা তো হবে না। সেই জায়গায় আমরা পরাজিত হব। আমরা চাই যে ডক্টর ইউনূস যাতে পরাজিত না হন, কারণ আমরা স্বৈরাচার দেখেছি 17 বছর, জি। আমরা কিছু পাই নাই। আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করা মানে হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা না। শেখ হাসিনা কি জিনিস আমরা দেখেছি। তো আমরা চাচ্ছি যে এমন একটা সরকার যেখানে ন্যায্যতা থাকবে, যেখানে ব্যক্তির অধিকার থাকবে, যেখানে গুম ঘুম থাকবে না, যেখানে অর্থনীতি এগিয়ে যাবে, যেখানে পুরনো বস্তা পচা রাজনীতি থাকবে না, সেই খাওয়ার রাজনীতি তাহলে তো থাকবে না, পুরনো সেই দল আসলে তো পুরনো বস্তা পচা রাজনীতি মানে তারা তো সেই রাজনীতি করে আসছে, তাহলে কি নতুন দলের উপরে আস্থা, সেরকম কি কোনো বার্তা? আমি নতুন দলের উপর আস্থা রাখতে চাই। কারণ অনাস্থা কেন রাখবো? কারণ মাত্র এসেছে তারা। তারা যদি এই পুরনো দলগুলোর তুলনায় যদি নতুন কিছু দিতে পারে, কেন নয়? জি, কারণ আনিস তাদের আমাকে ফ্রেশ। ধন্যবাদ। মানে আস্থা রাখাই যায় বলছেন আপনি। আমি মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু সেটা শুনতে চাই। মানে এটা নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, তাও একটু যে নতুন দল এখন যেই মানে বিষয়গুলো বলছে, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, মানুষকে কতটা কমিউনিকেট করতে পারছে, মানুষের কাছে এই বিষয়গুলো কতটা স্পষ্ট হচ্ছে, ভোটারদের কাছে কতটা স্পষ্ট হচ্ছে? না, এটা আমার কাছে মনে হয় ওনারা সেটা স্পষ্ট করতে পারেন নাই। আমার সঙ্গে এই নতুন দলের দুইজন নেতার সঙ্গে কথা হয়েছে, তাদেরকে আমি সবসময় কথাটা বলেছি যে আপনারা যে একটা নতুন জিনিস নিয়ে আসছেন, আপনারা 28 তারিখের মিটিংয়ে প্রথম আপনারা বললেন যে আপনারা সেকেন্ড রিপাবলিক করতে চান, আপনারা গণপরিষদ নির্বাচন করতে চান, সংবিধান পরিবর্তন করতে চান, এগুলো করতে চান। তো এই যে বিষয়গুলো, গণপরিষদ নির্বাচন অথবা সেকেন্ড রিপাবলিক, এই শব্দগুলো দ্বারা আপনি যা কিছু বোঝাচ্ছেন, সেই বিষয়টাকে আমাদের, আপনারা যারা অডিয়েন্স ছিল এখানে অথবা যারা আপনাকে সমর্থন করতে চায়, তাদের কাছে কি পরিষ্কার? তো ওনারা বলছেন যে পরিষ্কার। আমি বললাম, কিভাবে পরিষ্কার? অনেকেই তো অনেক কিছু, আমি তো বুঝি না। আমি তো বুঝি না যে গণপরিষদ নির্বাচনটা কি। কারণ আমি তো আমার জীবনে কখনো গণপরিষদ নির্বাচন দেখি নাই এই ভূখণ্ডে, দেখি নাই তো। আমাদের এখানে কোনো গণপরিষদ নির্বাচন কিন্তু কখনোই হয় নাই। তো যে জিনিস আমরা কখনোই দেখি নাই, যখন সেই জিনিসটা আপনি যখন বলতে চাইবেন, তখন আপনাদের তো উচিত ছিল আগে এই বিষয়টা নিয়ে সারা দেশের মানুষকে বোঝানো যে গণপরিষদ নির্বাচন বলতে আপনি কি বোঝাচ্ছেন, এই সেকেন্ড এই রিপাবলিক বিষয়গুলো বলতে আসলে আপনি কি কার ব্রেইন বোঝাচ্ছেন। চাইল্ড বলে মনে হয় মাসুদ কামাল? ওনাদের কোনো একজন পীর আছেন আর কি, এই পীর সাহেবের মাথা থেকে আসছে। পীরের কোনো কথাই কিন্তু কখনো মুরিদরা প্রশ্ন করে, এটা নিয়ম নাই। আপনি কখনো কোনো পীরের মুরিদ কিনা আমি জানি না, আমি দেখেছি অনেক মুরিদ কেউ চিনি, অনেক পীর কেউ চিনি। পীর যা বলবে, মুরিদের দায়িত্ব হলো বিনা বাক্যবে, বিনা তর্কে, বিনা প্রশ্নে সেটাকে গ্রহণ করা। আমার মনে হয় ওনারা তাই করেন। ওনাদের পীর আছে যে একজন, সেই পীর সাহেবরা বলেছেন, ওনারা সেটা গ্রহণ করেছেন, ওনারা সেটা প্রচার করার চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেকেন্ড রিপাবলিক জিনিসটা যেটা, এটা আমাদের দেশের জন্য মোটেই প্রযোজ্য নয়। ওনারা ওই একটা শব্দ হয়তো শুনেছেন, জেনেছেন। আমি মাঝে মাঝে কিছু কথাবার্তা বলি যেগুলি আমার অনেকে আমাকে বিতর্কিত বলে, অনেকে আমার মানে সমালোচনা করে। আমি একটা কথা বলি, সব সময় রাখবেন, এটা আমার কথা না, এটা হলো যে এক বই পড়া জ্ঞানী থেকে সবসময় দূরে থাকতে হয়, কারণ এরা খুব বিপজ্জনক হয়ে যায়। তো অনেকগুলো বই পড়তে হয়। এরা এক ধরনের ইতিহাস বলে, এরা ইতিহাসের একটা বই পড়ছে মাত্র। বাংলাদেশের ইতিহাসকে তারা একভাবে ব্যাখ্যা করে, ওটা একজন লেখছে, এক ধরনের লেখক আছে। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেকগুলি বয়ান আছে, অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে। আওয়ামী লীগ একভাবে লিখছে। আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেখানে জিয়াউর রহমান বলতে কোনো চরিত্রই নাই, এবং ওখানে এই 30 লাখ শহীদ বোধ হয় নাই। এক শেখ মুজিব বঙ্গবন্ধু, উনি একাই দেশ স্বাধীন করে ফেলেছেন। এটা হলো আওয়ামী লীগের বয়ান। আবার বিএনপির যে বয়ান আছে, সেই বয়ানটা হলো যে জিয়াউর রহমান যদি ওই দিন স্বাধীনতা ঘোষণা না করতো, তাহলে স্বাধীনতা হইতোই না। এটা হলো আরেকটা বয়ান। তো এটা হলো যে, আবার জামাতের একটা বয়ান আছে, কিন্তু জামাতের বয়ান ইদানিং বেরোচ্ছে কিছু কিছু, নানা ধরনের বয়ান বেরোচ্ছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। 71 বলতে কিছু নাই, দেখবেন ওনারা বলে কিন্তু 47 থেকে শুরু করছে ঘটনা, 47-এর পরে সরাসরি 24-এ চলে আসছে, মাঝখানে 71-71 নাই। এটা হলো আরেকটা বয়ান। এটা কার বয়ান এখনো বুঝতে পারছি না, কিছুটা জামাত জামাত মনে হয়, ক্লিয়ার না। তো হাজার বামপন্থীদের কিছু বয়ান আছে, আবার বামপন্থীর মধ্যে মস্কোপন্থীদের একটা ইতিহাস আছে। এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু বই লিখছে, প্রত্যেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের বই লিখছে। চীনপন্থীদের আরেক ধরনের বয়ান আছে, প্রত্যেকেরই বই আছে আলাদা আলাদা। এখন আপনি যদি যে কোনো একটা লাইনের বই পড়েন, আপনি বুঝবেন না। এখন সমস্যাটা হচ্ছে কি, ওরা একটা লাইনে বই পড়ছে, ওইটাই খালি বলে এবং ওইটাই বোঝানোর চেষ্টা করে যে শেখ মুজিব কত খারাপ,
বোঝানোর চেষ্টা করতেছে। আরে ভাই, এই খারাপ লোকটা তো আমাদের স্বাধীনতার মহানায়ক, এটাকে মানতে হবে। আপনি যদি ওইটাও বাতিল করে দিতে চান, শেখ মুজিবের নাম যত জায়গায় আছে সব ফালাই দাও, যদি তারা বলার চেষ্টা করে, এটা হলো কি আরেকটা খণ্ডিত দৃষ্টিভঙ্গি হবে। এভাবে হবে না, আপনি ভাগ করেন না। আমরা সবসময় বলি যে ভাগ করেন না ভাই, একত্রিত হন, একত্রিত করেন। আমরা সারা এই 15টা বছর দেখছি আওয়ামী লীগকে, দেশটাকে ভাগ করার চেষ্টা করছি, যে একদল হলো গিয়ে জামাতে ইসলাম, তারা কোনো পার্টি না, তাদেরকে পিটাইতে হবে এবং তাদেরকে বসতেই দেওয়া হবে না। আরেকটা হলো বিএনপি, ওটা কিন্তু শেষ দিকে তারা বলা শুরু করেছিল এটা হলো সন্ত্রাসী দল, একটা বলা শুরু করেছিল। জিয়াউর রহমানকে ওরা বলা শুরু করেছিল এরা পাকিস্তানি নাকি চর ছিল। এইভাবে কি করেছে, তারা দেশটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে বিএনপির এত সমর্থক ছিল, এই যে জামাতের এত সমর্থক ছিল, তাদের সবাইকে কি আপনি ফালাই দিবেন? সবাইকে নিয়ে বঙ্গোপসাগরে ডুবাই দিবেন? এটা তো হয় না রে ভাই। তার মানে সবাইকে যে অ্যাকোমোডেট করার যে রাজনীতিটা, এটা তারা করে নাই। ওই রাজনীতি এটা না করার কারণে আমরা দুঃখিত হয়েছি আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা আশা করেছি এরা বুঝি সবাইকে অ্যাকোমোডেট করবে, কিন্তু এরা যে করবে না, এটা তো আমরা বুঝে গেলাম যেদিন নাকি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরাই দিল। ব্রিগেডিয়ার সাখাওয়াতের অপরাধটাকে সে কি বলছিল? সে বলছিল আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে ভালো হইয়া রাজনীতি করতে হবে। অন্যায়টা কোথায়? এদের কথা রাজনীতি করতে দেবো না, আওয়ামী লীগই থাকবে না। তাহলে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ভোট দেয় নৌকা মার্কা, তাদের জন্য আপনি কি মার্কা দিবেন? জাহাজ মার্কা দিবেন? কি আপনি তাদের জন্য কি মার্কা? তাদেরকে আপনার এখানে ভোট দিতে হবে? তারা তো সারা জীবন নৌকা মার্কা ভোট দিয়ে আসছে, ওগুলো আপনি কি করবেন রে ভাই? এত সহজ হয়ে গেল দুনিয়াটা, আপনি বলবেন, আপনি বলেন হওয়ার অন্য হয়ে গেল। ওটা তো আল্লাহ আল্লাহ দ্বারা সম্ভব, আর কাউ দ্বারা সম্ভব না। নিজেদেরকে ওই পর্যায়ে মনে করেন আপনারা? এইভাবে তো হয় না রে ভাই। তো এখনো কিন্তু আমরা দেখছি সে বিভক্তি রাজনীতি চলছে। আমরা বারবার বলি মানুষকে, ভাই এটা হয়েন না। দেশকে বিভক্ত জাতি পৃথিবীতে কখনোই অগ্রসর হইতে পারে না, কখনোই পারে না। এরা বিভক্তিটাকে আরো তীব্র করার চেষ্টা করতেছে, আরো শার্প করার চেষ্টা করতেছে, যে না এরা বাদ, এদের বাদ দিয়ে আমরা কাজ করবো। এই যে কথাটা আলোচনা হলো, আনিস সাল্লাম কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন, আমি ওনাকে সমর্থন করি। ভাই, গণজাগরণ যেটা হয়েছিল আপনার শাহবাগের, সেখানে কে যায় নাই বলেন আপনি? কে যায় নাই? এত লোক কখনো দেখেছেন যে রাতে পর্যন্ত ওখানে বসেছিল? কখনো দেখেছেন? এটা কি 3-4 জন লোকের পক্ষে সম্ভব করা? এটা 3-4 জন? হ্যাঁ, আমরা এটা বলি যে এরকম একটা সর্বব্যাপী আন্দোলনকে তৎকালীন সরকারি দল ওটাকে নষ্ট করে দিছে। ওদের যে আবেগটা, ওদের যে অনুভূতিটা, সেটাকে তারা ধ্বংস করে দিছে। এই জন্য যদি দায়ী হয় শেখ হাসিনা দায়ী হবে, শেখ হাসিনার ওই লোকগুলি দায়ী হবে। কিন্তু ওইখানে যে হাজার হাজার নারী পুরুষ শিশু গেছে, এখন ওই শিশুটাকে ধরে নিয়ে এসে ফাঁসি দিবেন? এখন গণজাগরণ মঞ্চের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে বলেন তো? এই এখনকার যে আপনার প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। উনি তো এই সমস্ত ওই সময় যারা যুদ্ধাপরাধী ছিল তাদের উকিল ছিলেন, উনি তো তাদের পক্ষের উকিল ছিলেন। সেই পক্ষের উকিল ওনার প্রত্যেকটা মামলা উনি হারছে, যে কোনো কারণে হোক। হয়তো ওগুলোকে অনিয়ম করে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, আমি সব কিছু মানতে রাজি আছি। কিন্তু ওনার কিন্তু ব্যক্তিগত একটা ক্ষোভ রয়ে গেছে এই গণজাগরণের বিরুদ্ধে, এই শাহবাগীদের বিরুদ্ধে। যে কারণে আজকে শুনলাম উনি বলতেছেন যে গণজাগরণে এখানে যারা ছিল তাদের কয়েকজন নাকি সুনির্দিষ্টভাবে তার কাছে নাকি প্রমাণ আছে, যা নাকি ওই শাপলা চত্বরের হত্যার সঙ্গে দায়ী বলে দিলেন। এখন উনি অথরিটি, উনি তো এখানে একটা চিফ প্রসিকিউটর, উনি বলে দিলেন হয়তো তাদের বিরুদ্ধে ফাঁসি দিবে, যে তোমরা যে ফাঁসিতে ঝুলাইছো আমরা ওইভাবে ঝোলাবো। লাভটা কি হলো? আমি বলি যে আগের ঘটনা যেগুলো ছিল, যেরকম ভাবে মানে ওখানে গেলে পরে মৃত্যুদণ্ড যেগুলো হয়েছে, সেগুলো আন্তর্জাতিক মানে হয়েছে কিনা আমি জানি না, আমার মনে সন্দেহ আছে। কিন্তু এখন ওইটা হয়েছে বলে এখন তুমিও কি তাই করবা? এখন তাই করার একটা প্রবণতা হয়েছে। আমি তো মনে করি তাজুল ইসলাম সাহেবকে এখানে চিফ প্রসিকিউটর বানানোই ঠিক হয় নাই, কারণ উনি তো রোবট না, উনি তো মানুষ। মানুষ হিসেবে তো ওনার তো একটা ব্যক্তিগত ভাবে কিন্তু এক জায়গায় একটা ক্ষোভ আছে, সেই জায়গায় উনি কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন না। তো এটা তো ঠিক হয় নাই। তো করছে আমাদের এরা, কেন করছে আমি জানি না, এরা করে, এই সরকার এগুলি করে। এগুলি বলা যাবে না, আবার বললে কিন্তু ভয়ঙ্কর বিপদ। আমি যে বললে কিন্তু মোটামুটি বিপদ দায়ী কানতেছি, যে কোনো সমস্যা নাই, কি করবো বলেন? বলতে তো হবে, এটা সত্য। ওনাকে চিফ প্রসিকিউটর বানানো ঠিক হয় নাই। ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ঠিক হয় নাই। কারণ উনি মানুষ, ওনার মধ্যে মানবিক সীমাবদ্ধতা থাকতে বাধ্য, এবং সেই বাধ্যতার আমি কিছু কিছু নমুনা কিন্তু এখন দেখতে পাচ্ছি। জি।
আপনি গণজাগরণ মঞ্চ তো একটা বিশাল জিনিস, যে কথাটা আমি আরো ওই উদাহরণে আমি গেলাম না। আনিস আমি খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলছেন যে 24-এর আন্দোলন, এই আন্দোলন, একই রকম তো এগুলো। হাজার হাজার দেশের সমস্ত দেশে কে তখন এর বিরোধিতা করছে, এবং তখন যারা এটাকে বলছে, যে সমস্ত পত্রিকা বলেছে যে এটা নাকি ফ্যাসিবাদের পদধ্বনি তারা শুনতে পাচ্ছে, তারা ছিল মোটিভেটেড, তাদের মতলব ছিল আমি মনে করি। কিন্তু ওই আন্দোলনের কোনো মতলব ছিল না। হ্যাঁ, ওই আন্দোলনকে যারা নাকি ডিরেল করেছে তাদের মধ্যে মতলব থাকতে পারে, কিন্তু ওই আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা সেটাকে যারা সন্দেহ করে তারা হলেও সে মতলব বাঁধলো। এটা এইভাবে হয় না রে ভাই। তো এখন এগুলি হচ্ছে, এখন আবার উল্টা হচ্ছে। মাঝখান থেকে ফলটা কি হচ্ছে? নেট রেজাল্টটা হচ্ছে জাতিটাকে আপনি দ্বিধা বিভক্ত করতেছেন। জাতিটাকে ভাগ করেন না, দেশটাকে ভাগ করেন না। আবারও সবাইকে আমি অনুরোধ করি, বিভক্ত জাতি অগ্রসর হইতে পারবে না। আপনার প্রতিহিংসা চরিতার্থ হবে, কিন্তু জাতি অগ্রসর হবে না। জি, আমি একটু অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। একটু এই প্রসঙ্গটা একটু যাই যে সেনাবাহিনীর প্রসঙ্গে। সেনাবাহিনীর ভেতরে কি অনেক অস্থিরতা চলছে? জনাব আনিস আলমগীর, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। সম্প্রতি অনেক কিছু সেনাবাহিনীকে নিয়ে হচ্ছে, এই জন্য আমি একটু বিশেষভাবে এই জায়গাটায় কথা বলতে চাই। আমরা দেখছি ভারতীয় গণমাধ্যমে নানান রকম সংবাদ প্রচার করা হচ্ছে। ইন্ডিয়া টুডে তারা বলছেন যে সেনা কুয়ের চেষ্টা করা হয়েছিল, সেনা প্রধানকে সরিয়ে দেবার একটা চেষ্টা করা হয়েছিল, এরকম তারা খবর দিচ্ছেন, এবং তারা একদম সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে বলছেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে সেনাবাহিনীতে নজরবন্দিতে রাখা হয়েছে, সার্ভেলিয়েন্সের অধীনে রাখা হয়েছে তাকে। এই খবরগুলো তারা আসছে, সেনাবাহিনী সেটাকে আইএসপিএ সেটাকে প্রতিবাদ জানাচ্ছে সেই বিষয়টিতে। আসলে কি মানে কি কিছু ঘটছে কি সেনাবাহিনীর ভিতরে যেটা অজানা থেকে যাচ্ছে, এমন কি কিছু টের পান? না, আমাদের সেনাবাহিনী তো এমন একটা সুশৃঙ্খল বাহিনী, তাদের কোনো এই ধরনের ডিরেল কোনো যদি খোঁজ খবর থাকে সেগুলো তো আমাদের পক্ষে জানা খুব কঠিন। কারণ এগুলো আইএসপিআর যতটুকু দিচ্ছে বা অন্য কোনো সরকারি সংস্থা আমাদেরকে যতটুকু জানাচ্ছে আমরা সেটুকুই বিশ্বাস করব। আর আপনি যে ভারতীয় মিডিয়ার যে উদাহরণ দিয়েছেন, এগুলো তো মানে আমি তো সম্পূর্ণ কাল গল্প দিয়ে এগুলোকে সাংবাদিক হিসেবে ট্রিট করাও একদম এক ধরনের অসম্মান। মানে ইন্ডিয়া ইন্ডিয়া টুডে টুডে সেই কাতারে ফেলেন? মানে এর আগে যখন ইন্ডিয়া সংখ্যালঘুদের টুডে নিয়ে নানান রকম। জি, ইন্ডিয়া টুডে কমপ্লিটলি মোদির দালালের একটা পত্রিকা, ওইটা এমন কোনো গুরুত্বপূর্ণ মিডিয়া না। আমি আপনাদের যারা ইন্ডিয়ান মিডিয়া নিয়ে মানে উদ্বিগ্ন থাকেন তাদেরকে বলছি, আপনারা ইন্ডিয়ার দুইটা মিডিয়াকে পাত্তা দেবেন যদি কেউ লিখে থাকে। সেগুলো একটা হচ্ছে আহ, আহ, এটা কি বলবো, সরি আমি না, দ্য হিন্দু, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এই দুইটা পত্রিকা মোটামুটি সাংবাদিকতা করার চেষ্টা করে। বাকি যতগুলো দেখবেন এগুলো হচ্ছে গদি মিডিয়া যেগুলোকে বলা হয়, ওইগুলাই। এগুলো হচ্ছে আবর্জনা পরিবেশন করা এবং ভিউ ব্যবসা ছাড়া এদের আর কোনো ইয়ে নেই। আর এই দুইটা পত্রিকায় যদি কোনো আপনি এরকম নিউজ দেখে থাকেন আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি সেটা নিয়ে কথা বলতে পারি। বাকিগুলোকে আমি এগুলোকে গণায় ধরি না। এগুলা যারা দেখে তারা আমাদের যে এখানে ওই গুজববাজ ইউটিউবার যেগুলো ওই যে সেনাবাহিনী নিয়ে যে সমস্ত রিপোর্ট করে, একই জিনিস। ওরা এদের এদের ওই বিরুদ্ধে করে, আর এরা ওদের পক্ষ নিয়ে করে একই জিনিস। এবং এই কোন সেনাবাহিনী কি হলো না হলো, আপনি সবচেয়ে বড় যেটুকু দেখবেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত গুলবাজ দুর্নীতিবাজ কতগুলো যেগুলো দেশের বাইরে আছে, এগুলাই বরং সেনাবাহিনী সম্পর্কে আজে বাজে কথা এগুলো তৈরি করে। সেনাবাহিনীর কি হবে না হবে এগুলো তো আমরা দেখবো রে ভাই, একটা সরকার আছে। কিন্তু এগুলা যদি সেই খেয়াল করে দেখে থাকেন আপনি, সেই শেখ হাসিনার আমল থেকেই সেই সাদা একটা কালো একটা অবসরপ্রাপ্ত অফিসার কোথায় এগুলা আছে এখন আল্লাহ জানে, দেখি না। এটা 2-4 দিন পর পর এগুলো বের হয়, আর সেনাবাহিনী সম্পর্কে গুল গল্প মারা, এগুলা সব সময় দেখবেন আপনি এগুলা। এখন এগুলো কোথায় আছে জানি না। তো সেনাবাহিনী সম্পর্কে এই সমস্ত আজে বাজে কথা শেখ হাসিনার আমলেও যেমন মিথ্যা প্রমাণিত হয়েছে, এই আমলেও আপনি দেখবেন যে এগুলো মিথ্যা প্রমাণিত হবে। কারণ সেনাবাহিনীর কারো যদি কোনো এই ধরনের আকাঙ্ক্ষা থেকে থাকে সেটা দেখা যাবে। সেটা তো রাজনৈতিক দলগুলো জনগণের বাইরে গিয়ে তারা কেউ কিছু করতে পারবে আমি তো এটা বিশ্বাস করি না। কারণ সেই দিন তো আর নাই। কেউ একজন মানে সেনাবাহিনীর সম্পর্কে এমন গুঞ্জন তোলার উদ্দেশ্য কি? আনিস আলমগীর, এই বিষয়টিতে আসার আগে আমি যেই প্রশ্নটা আপনার কাছে করছিলাম, মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই। ইন্ডিয়া টুডের সেই খবর আসলে কোনো অস্বস্তি চলছে কিনা? আনিস আলমগীর এটা বিশ্বাস করছেন না, গাল গল্প, আপনার কাছেও কি তাই মনে হয়? দেখেন, একটা বিষয় হলো কি, যে যদি ওনারা বলে থাকেন ওনাদের সোর্স কি, ভাই আমরা তো যৎকিঞ্চিত সাংবাদিকতা করেছি না, আমরা তো একটা সোর্স তো খুঁজবো। সোর্সটা কি? এখানে ইন্ডিয়া টুডে সোর্স বাংলাদেশে না, তাহলে আপনি ওনারা তো কোনো না কিছু বলবেন তো।
যে একজন সেনাবাহিনীর মধ্যে কাউ বলছে কিনা, কে ওনাদের সোর্স নাই, কোনো সোর্স নাই। কিন্তু এই ধরনের সোর্স অনেক, আমি ওই দিন দেখলাম একটা আপনার এই যে কি নর্থ ইস্ট একটা নিউজ নাকি একটা দেখলাম অনলাইনে, সেখানে তারা বলতেছে যে ডক্টর ইউনূসের সঙ্গে নাকি এই উপদেষ্টা পরিষদের মধ্যে নাকি একটা আপনার টানাপোড়েন চলছে, আদিলুর রহমান খান এবং ডক্টর ইউনূসের মধ্যে চলছে। সেটাও কি নিয়ে, এই যে আপনার রাজুকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে কি নিয়ে, এটা একদম শনিবার দিন রাতের বেলা তাকে নিয়োগ দিতে হয়েছে, যাকে দেওয়া হয়েছে, এগুলো নিতে হয়েছে। এখন একটা ঘটনা যখন অস্বাভাবিক ঘটনা ঘটে, সেটার প্রেক্ষিতে নানা ধরনের ইকুয়েশন কিন্তু আপনি করতে পারেন, কিন্তু সোর্সটা কি? এখন আমরা জানি, কিন্তু আমরা অনেক, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বছর রিপোর্টিং করেছি না, ওই যে নির্ভরযোগ্য সূত্র, বিশ্বস্ত সূত্র, ওগুলিতে রিপোর্টারের ডান পকেট আর বাম পকেটের সূত্র, এটা আমরা বুঝি, আমরা নিজেরাও বহু সময় এরকম করছি, তাই না? তো এখন একটা এক জায়গায় মনে করেন একটু নাড়াচাড়া হচ্ছে, পানিতে একটু নড়ছে, চট করে আপনি বলে দিতে পারেন ওখানে একটা মাছ ছিল, মাছটা এই মাত্র ডুব দিল, বলতে পারেন। অথবা ওখানে কেউ ঢেল ফেলেছে, ওই ঢিলের কারণে পানিটা নড়ছে, এটাও বলতে পারেন। আর যদি বড় সাংবাদিক হয়, সে বলবে ওখানে ভূমিকম্প হয়েছে, এই জন্য পানি নড়তেছে, ওটাও হইতে পারে। পানি তো নড়ছে, এটা শিওর। এখন পানি নড়ার কিন্তু 32টা কারণ থাকতে পারে। এখন আপনি কোন কারণটা কতটা বিশ্বাসযোগ্য, ভাই আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে। ঠিক আমার ডান পকেটের সূত্র বাম পকেটের সূত্র আপনি যেভাবে বলছেন সেগুলো না, এখানে মূল বিষয়টা হচ্ছে ফিট ফিট খাওয়ানো, যে আপনাকে দিয়ে একটা গুজব ছাড়া। এই ফিনান্স, এই যে আপনার ইন্ডিয়া টুডে যেগুলো করছে, এগুলো হচ্ছে পতিত সরকারের যে সমস্ত আবর্জনা বাইরে আছে তারা এগুলো করাচ্ছে। আর এখানে যেগুলো আছে আমাদের এই যে আরেকটা গুজববাজ ইউটিউবার যারা আছে, তারা যেটা করে সেটা হচ্ছে এদের প্রতিপক্ষ যারা থাকে তারা তাদেরকে কিছু দে, এগুলা তারা প্রচার করে। এটা হচ্ছে বিজনেস। এরা ইভেন শেখ হাসিনা থাকার কালেও, আমাকে, আমি নাম বলবো না, একজন বড় গোয়েন্দাদের একজন মানে মিলিটারি গোয়েন্দাদের একজনই বড় কর্মকর্তা, উনি বললেন যে আমি ওরে ওরে পালি। উনি সরাসরি বললেন যে বড় বড় ইউটিউবার দেশের বাইরে আছে, বলছে এরে এরে আমি পালি। তো এ আমার থেকে নে, ও ওর থেকে নে, ও আরেকটা বাহিনীর কথা বললো, আরেকটা বাহিনী এদেরকে ইনফরমেশন দেয়, সে আর দুইটারে পালে। হ্যাঁ। তা আমি সত্যি দেখলাম ইউটিউবাররাও কি আবার সেনাবাহিনীর ভেতরের কাউকে কাউকে পালে নাকি? ইউটিউবাররা পালে কিনা আমি জানি না, ওদেরকে পালছে আমি একদম নিশ্চিত জানি। কারণ হচ্ছে যে পরবর্তীতে আমি দেখলাম সে যেগুলো যেগুলো বললো, ঠিক দুইটা ইউটিউবার এক ধরনের মানে ওদেরকে সাপোর্ট করছে, আর দুইটা ইউটিউবার অন্য দলকে সাপোর্ট করছে, মানে ওদের অপোনেন্টকে করছে। এগুলোই এখন চলতেছে এবং এগুলো এখনো চলতেছে, যে ওই কে কি করেছে এই সমস্ত গাল গল্প, কে কি খুন করেছে, হত্যা করেছে, এই সমস্ত গাল গল্প যেগুলো দেখেন, এগুলা ওইখান থেকে আসে। জি, মাসুদ কামাল, আমি আরেকটু প্রশ্ন, যে আপনি শেষ করবেন নিশ্চয়ই, আপনি বলছিলেন যে কথা। হ্যাঁ, হ্যাঁ জি বলেন বলেন। যে আমি একটু না, আপনি প্রশ্ন বলেন, করি আপনি যে প্রশ্ন করেন। আপনি বলছিলেন যে মানে ভারতীয় সংবাদ মাধ্যমের কথা বলছিলাম, নানান রকম গুজব গুঞ্জন বা ইউটিউবাররা যেগুলো ছড়াচ্ছে, আইএসপিআর তার প্রতিবাদ করছে। আইএসপিআর কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘের ভলকার তুর্কের যে বক্তব্য তারও প্রতিবাদ করেছে। আইএসপিআর বলছে যে মানে জাতিসংঘ তদন্ত প্রতিবেদন এবং ভলকার তুর্কের যে বক্তব্য, শান্তিরক্ষী মিশনে দেশ মানে পাঠানোর দেশ হিসেবে বাংলাদেশ আর থাকবে না, এমন সতর্কতা দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে, এবং সেই সতর্কতা যেন জুলাই আগস্টের ঘটনায় না জড়ায় এরকম, এবং তার ফলশ্রুতিতেই পরিবর্তন দেখা গেছে। এর প্রতিবাদও করেছে সেনাবাহিনী। এটাকে কি বলবেন? এটা কি সেনাবাহিনী যথাযথ প্রতিবাদ করছে, নাকি জাতিসংঘ যথাযথ প্রতিবেদন দিচ্ছে? দেখেন, আমি একটা কথা বলি, ভলকার তুর্ক যে কথাটা বলেছে, এই কথাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এই কারণে যে উনি যেটা দায়িত্ব নিয়েই বলেছেন, এবং বক্তব্যটা তো উনিই দিয়েছেন, উনি বলেছেন। এখন উনি কার সঙ্গে কথাটা বলেছেন সেটা উনি বলেন নাই, কিন্তু আইএসপিআর যেটা বলতেছে, আইএসপিআর পক্ষে কি এটা ছাড়া আর কিছু বলা সম্ভব? ব্যাপারটা খেয়াল করেন, মন্ত্রীর পিআরও, বাংলাদেশের যে কোনো মন্ত্রীর পিআরও যখন কোনো একটা বিবৃতি দেয়, সেই বিবৃতিটাকে আপনি ধরে নেবেন ওটা মন্ত্রীর, ওটা দিতে হয় বলে দেয়, ওটা দিতে হয় বলে দেয়। অনেক সময় আমি এমনও দেখেছি যে মন্ত্রী একটা কথা বলেছে, সেই কথার বিপরীতে কথা বলেছে মন্ত্রীর পিআরওর বক্তব্য, বলছে না মন্ত্রী এটা বলেন নাই। আর মন্ত্রী ওদের না বলে থাকে, তো মন্ত্রী বলবে তুমি বলো কেন, তুমি কে, তাই না? কারণ মন্ত্রী বিব্রতকর অবস্থা পড়ে গেছে, উনি বলতে যাচ্ছেন, উনি এটা বলে একটা ধরা খাইছে অথবা প্রশ্নের সম্মুখীন হয়েছে, অথবা ওনার হয়ে ওনার পিআরও বলছে মন্ত্রী ওটা ঠিক বলে নাই। এরকম ঘটনা আমাদের দেশে ঘটছে। কাজে এখানে যেটা হলো, আইএসপিআর এর পক্ষে আর কি বিবৃতি দিবে আপনি বলেন? আইএসপিআর কি বলবে যে ভলকার তুর্ক বলেছিল
এটা আইএসপির পক্ষে বলা সম্ভব? বলবে না তো। আমাদের এখানে কি সে প্র্যাকটিসটা আছে? নাই তো। মানে তো আইএসপিআর তো এখন কিছু না বলেও ভলকার থাকতে তুর্কিরা বলেছে যদি মানে প্রতিবাদ না না বলেও করেও থাকতে থাকতে পারতো। পারে। এখন এটা তারা বলছে মানে মানে এটা বললে না, প্রতিবাদ না করে থাকলে তো একজনের সমর্থন হয়ে গেল। তো এখন তারা বরং যদি বিবৃতি দেয় তারা, এইটা তারা দিতে পারতো, প্রতিবাদ দিতে পারতো, ভলকার তুর্কির কাছে পাঠাতে পারতো যে আপনি যে বললেন আপনি এটা ঠিক বলেন নাই, আপনি এটা কাকে বলেছেন বলেন, কাকে বলতে পারতো। পাবলিক আমাদেরকে শুনাইতে কোনো লাভ নাই। শুনেন, যত মানুষ দেশে শুনছে তারা কি আইএসপির কথা বিশ্বাস করছে নাকি ভলকার তুর্কের কথা বিশ্বাস করছে? আমরা কি দেখেছি? জুলাই বিপ্লবের সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কি আমাদের পক্ষে ছিল না? ছিল তো। আমরা মনে করি সেনাবাহিনী যে কাজটা করেছে ওই কাজটা ওই সময় তারা না করলে হয়তো এই বিপ্লবটা সফলই হতো না। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমাদের বিপ্লবের সাফল্যের জন্য যা যা করার দরকার সেনাবাহিনী করেছে, এটা আমি মনে করি পার্সোনালি। এখন ভলকার তুর্ক তো এটার জন্যই চাপ দিয়েছেন। আপনি হিসাবটা দেখেন, পুলিশ শেখ হাসিনার কথা কিন্তু শুনেছে। চাপ দেওয়ার আগে পরিস্থিতি পুলিশ ভিন্ন যা ছিল, যা- চাপ যা যা- দেওয়ার পর পরিস্থিতি বদলে গেছে। ভলকার তুর্কের যে বক্তব্য, যে তার ফলশ্রুতিতেই পরিবর্তন যেটাই এসেছে। হোক, আমি আমি সেটাই বলছি, পুলিশ শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে ছিল। যা যা বলছে সে তাই তাই করছে। শেখ হাসিনা যা যা বলছে সবকিছু কি সেনাবাহিনী করছে? করেনি তো। করলে তো তাকে পালাতে হতো না, আরো অন্তত পক্ষে 2-3 হাজার লোক মারা যেত। তো শেষ মুহূর্তে তো সেনাবাহিনী সেটা করে নাই, বরং সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল। এই যে জনগণের পক্ষে থাকাটা, এই কথাটা কি ভলকার তুর্কের বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে কিনা বলেন আপনি? মিলে যাচ্ছে। হয়তো মিলে যাওয়ার কারণে ভলকার তুর্ক বানিয়ে বলতে পারে, আমি জানি না, আমি তো আর দুজনের মাঝখানে ছিলাম না, আমি বলতে পারবো না। কিন্তু ভলকার তুর্কের বক্তব্যের সঙ্গে যদি আমরা মিলাই তাহলে সেনাবাহিনীর আচরণটা মিলে। আইএসপি এর আচরণ যদি মিলাই তাহলে মনে হয় না সেনাবাহিনী নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে জনগণের পক্ষে গেছে। এটাও হতে পারে। আসলে কোনটা হয়েছে আমরা বলতে পারবো না। তবে ওই বিপ্লবের সময়, ওই আন্দোলনের সময় সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, এই জন্য তাদেরকে আমি স্যালুট জানাই। তারা একটা ভালো ভূমিকা রেখেছিল। এটা হলো রিয়েলিটি। জি, আনিস আলমগীর, সেনাবাহিনীকে নিয়ে এত গুঞ্জন গুজব কেন হচ্ছে? আর জাতিসংঘের মানে ভলকার তুর্ক এবং আইএসপিআর এর প্রতিবেদন, সে সম্পর্কে যদি আপনার ছোট্ট কোনো মূল্যায়ন থাকে। না, আইএসপিআর তো মাসুদ ভাই যেটা বললেন, এটা ফরমাইশি অর্গানাইজেশন, তারা তো একটা মাউথ পিস হিসাবে তাকে যেটা বলবে সে সেটাই করবে, এটা স্বাভাবিক এবং তারা যথাযথই করেছে। এখন এটা সত্য কি মিথ্যা এটা নিয়ে এত ঘাটাঘাটিরও খুব জরুরি না, কারণ ঘটনাটা ঘটে গেছে। যে কারণে হোক, আমি যদি মনে করি যে জাতিসংঘের নির্দেশেই সেনাবাহিনী এই কাজ করেছে, করেছে তো ভালোই করেছে, খারাপ তো কাজ করেনি। খারাপ করলে কেন করলো সেটা নিয়ে আমরা কথা বলতে পারতাম। জাতিসংঘ নির্দেশে যদি করে থাকে ভালো কথা, আর জাতিসংঘের নির্দেশ ছাড়াও যদি করে থাকে আরো ভালো কথা। করছে, এবং এটা যেহেতু আমাদের কোনো ক্ষতি হয়নি, তাহলে এটা নিয়ে আমাদের কোনো কথা বলার দরকার নাই, কারণ আমাদের সেনাবাহিনী আবার সামনে এই জাতিসংঘে গুলোতে অংশ নিতে পারবে। এখানে তো কোনো বাধা নেই। যদি হতো যে তাদেরকে বলা হয়েছিল তারপরও সেনাবাহিনী সেটা মানেনি, তারপর জাতিসংঘ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাহলে এটা বলতে পারেন। তো এখন আপনি বলতে পারেন যে তাহলে সেনাবাহিনীর কি দেশপ্রেম ছিল, না তারা আসলে দেশপ্রেম বললে মানে জনগণের পক্ষে তাদের অবস্থান ছিল, নাকি আসলে তারা নির্দেশিত হয়ে এসেছিল? ওইটাই, এটা বিতর্ক হতে পারে, কিন্তু এই বিতর্কের তো কোনো ফল নাই। এটা তো এর কোনো আউটপুট না, নাই, আমরা যেটা নির্দেশিত পেয়ে হয়ে গেছি আসার আগে অলরেডি। মানে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন, সেখানে কিন্তু বলছে যে সেনাবাহিনীর মানে আর্মার্ড পিয়ার্সিং বুলেট ব্যবহার করা বা সেখানে সেনাবাহিনীকেও তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লজে ক্লজে সেনাবাহিনীকেও অভিযুক্ত করছে জাতিসংঘের। এবং ভলকার তুর্কের সেই বক্তব্য, এই জন্যই আসলে এই প্রশ্নটা করছি যে তিনি বলবার পরে পরিস্থিতি মানে পরিবর্তন এসেছে, সে না তার ফল দেখা না গেছে। না, আপনি প্রশ্ন করেছেন সেই জন্য আপনাকে অভিযুক্ত করছে না। আমি বাস্তবতা বলছি। বাস্তবতা হচ্ছে যে এটা কোনো ফল নিচ্ছে না। এখন জাতিসংঘ যদি এটা করে থাকে তাহলে তাদের দায়িত্ব পালন করেছে। তার জাতিসংঘের তো এই দায়িত্ব ছিল এটা বলার, মানবাধিকার যেখানে লঙ্ঘিত হবে সেখানে তো তারা করবেই, এবং এটা করার দায়িত্ব ছিল তাদের। আমরা তাদেরকে থ্যাঙ্ক জানাই তারা যে এই ধরনের পদক্ষেপ নিয়েছিল, যাতে জনতার বুকে যে গুলি যাচ্ছিল সেটার জন্য জবাবদিহিতা চাচ্ছিল। তো এখন আজকে আমরা দেখছি যে একটা গণতান্ত্রিক আন্দোলনই যখন আহ সেনাবাহিনী এই কাজ করছে, মানে মানে আমাদেরকে সমর্থন দিচ্ছে, আমাদের ভালো লাগছিল। কিন্তু উল্টা যদি হতো, সেনাবাহিনী আমাদেরকে দে নাই, তখন তো আমরা এটা নিয়ে কথা বলতাম, তখন আমাদের এটা কথা বলার ছিল, তখন মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হয়েছে সেই সব বিষয়গুলো আরো সামনে আসতো। তো আল্লাহর রহমত, তারা শুনেছে এবং তারা নির্দেশগুলো মেনেছে। যে কারণে হোক, আমরা এখানে সেনাবাহিনীকে আর বিতর্কিত করার
আর এক্সট্রা দরকার নাই। আমরা তাদেরকে থ্যাংক জানিয়েছি, তারা যে ভূমিকা সেই সময় রেখেছিল, অনেক রক্তপাত কমেছে। তো সেই অবস্থাতেই থাকুক, এবং তাদের বিরুদ্ধে যে গুজব ছড়ানো হচ্ছে, আমি মনে করি সরকারের তরফ থেকে এখানে একটু হস্তক্ষেপ করা দরকার। সরকার একেবারেই নীরব ভূমিকা পালন করছে। যে আমি যেটা আপনাকে শুরুতে বলেছিলাম, এটা ওয়াকার ইউনূসের সরকার হবে কেন? এটা তো ইউনূসের সরকার। এটা যদি হয়ে থাকে ইউনূসের সরকারে হবে। এখন ওয়াকার একটা সরকার, ইউনূস আরেকটা সরকার, এমন ভাবার তো কোনো কারণ নাই। আর সরকার যখন এই সেনাবাহিনী নিয়ে এত গুজব, এখানে যদি কোনো কথা না বলেন, তাহলে সরকারই তো তাহলে এই ধরনের পৃথকটা জিয়ে রাখছে বলে মানুষের মনে একটা তাহলে ভুল এখানে ধারণা আরেকটু যাবে। একটু যুক্ত করি আপনার প্রশ্নের সাথে যে আপনারা যেটা বলছিলেন যে যার প্রেসক্রিপশনে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন কাজ করছেন বা সরকার যে বিভিন্ন কাজ করছেন, পিনাকি ভট্টাচার্য, তিনি সেনাবাহিনী সম্পর্কে নানান রকম কথা বলছেন, সেনাপ্রধানকে সিল মেরে দেবার সময় এসেছে, এরকম নানান প্রসঙ্গ কিন্তু তিনি আনছেন। এই কারণেই কি সরকার আসলে এখানে মানে এই জায়গাটিতে আপনি বলছিলেন যে সরকার আরো সক্রিয় হওয়া উচিত, এই কারণেই কি সরকার কোনো না, বার্তা আমি দিচ্ছে না? স্পেসিফিক পিনাকির ব্যাপারে বলছি না। আমি বলছি যে ওভারঅল সেনাবাহিনী সম্পর্কে যে সমস্ত গুজব আসছে ইন্ডিয়া থেকে, ওই জায়গা থেকে, সেই জায়গা থেকে, সরকারের আইএসপিআর যেমন কথা বলছে, সরকারের তরফ থেকেও একইভাবে কথা বলতে হবে, একই সুরে কথা বলতে হবে। তাহলে কিন্তু এই গুজবগুলো আর মাঠে পাবে না। এই এবং একই সুর আপনি হচ্ছে যে না কেন? একই সুর হচ্ছে না কেন, সেটাই তো আমি অভিযোগ করছি। তার মানে হচ্ছে যে আপনি জনগণকে বার্তা দিচ্ছেন যে এটা ওয়াকার ইউনূসের সরকার, এটা ইউনূস সরকার না। তো এখন পৃথক হবে কেন? সরকার তো একটাই। আর যদি হয়ে থাকে, যদি সেনাবাহিনী যদি মনে করে যে এই সরকার চালাতে ব্যর্থ হচ্ছে ডক্টর ইউনূসের সরকার, তাহলে সেটাও ক্লিয়ার করতে হবে জাতির কাছে। কারণ সেনাবাহিনী তো আর দেশের বাইরের কেউ না, তারাও তো আমাদের দেশে, তারাও তো আমাদের কল্যাণ শুধু চায়। মানে তারাও একটা তো জায়গায় কি অনন্তকাল একটু তাহলে মানে আর দেবে না যে সেনাবাহিনীর ইউনূস সরকার বিরক্তি কি? এভাবে চালিয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে, এটা চলতে তো তাদেরও দেওয়া উচিত না। জি, সেনাপ্রধানের সেই বক্তব্য রাওয়া ক্লাবে আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থস, তিনি যেটি বলছেন এবং খুব বিরক্ত সহকারে বলছেন, মানে মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বা এক সুর হচ্ছে না কেন এইটা একটু শুনতে চাই। দূরত্ব হচ্ছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কোথাও, বা কোথাও কোথাও থেকে প্রেসক্রিপশন আসছে কিনা, সেই বিষয়ে আপনার একটু মূল্যায়ন শুনতে চাই। শুনেন, সেনাপ্রধান যে কথাটা বলেছেন, উনি যে বিরক্ত হয়েছেন, এনাফ হয়েছে, আর না, আর আর চাই না, দেখে যাই, আমাকে বলতে পারেন, আমি একই কথাই বলবো। এই দেশে যে কোনো মানুষকে বলবেন, সেও একই কথাই বলবে। কারণ এটা তো এই দেশের মানুষের একটা কমন ফিলিংস, যে তারা 9 মাসে যা দেখার আশা করেছিল তা তো দেখতে পায়নি। বরং যে এখন কি হচ্ছে, এখন বিভক্তিটা চূড়ান্ত হচ্ছে, বিভক্তিটা প্রকট আকার ধারণ করেছে। মানুষকে ব্লেম করা হচ্ছে, ব্লেম গেম হচ্ছে, মব কালচার আমরা দেখতে পাচ্ছি। এগুলো তো আমরা চাইনি, আসলে কেউ চায়নি এগুলো। এবং এখন প্রতিহিংসার মানে বিভিন্ন আচরণ হচ্ছে, প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে, এগুলো তো আমরা চাইনি। তো এখন এটা দেখে উনি যদি বলে থাকেন, উনি, আমি মনে করি উনি সাধারণ মানুষের কথাটা ওনার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। সাধারণ মানুষ এরকম ফিল করে, মানুষের এরকম ফিল, এটা মানুষের ফিলিংস তো। এখন এটা নিয়ে ইয়ের সঙ্গে, ইউনূস সাহেবের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, আমি এটাও মনে করি না। মনে করি না এই কারণে, ইউনূস সাহেব নিজেই তো বলেছেন যে ওনার সঙ্গে কোনো দূরত্ব নাই, সেনাবাহিনীর সঙ্গে চমৎকার সম্পর্ক। উনি একাধিক সাক্ষাৎকার বলেছেন ওই ঘটনার পরে। ভারতের সাথেও তো এখন খুব আপনি দারুণ যদি সম্পর্ক, বিশ্বাস না চমৎকার করেন, সম্পর্ক বলছেন তিনি। হ্যাঁ উনি বলেছেন, এখন আমি যদি এটা বিশ্বাস না করি, না এটা বিশ্বাস তিনি করা তো ঠিক বলছেন হবে না, অপরাধও বাড়ে সেটা নাই। তো আমার সমস্যা। হ্যাঁ, ওটা বলেছেন, ওটা ওনার অজ্ঞতা বলে আমি মনে করি। এখন যদি বলেন যে ওইখানে সে অজ্ঞতা দেখাইছে, অথবা এখানেও অজ্ঞতা দেখাইছে, হতে পারে, আমার কোনো আপত্তি নেই, হতে পারে। কিন্তু আমি তার ওইটুক আমি তো মিলানোর চেষ্টা করেছি। যদি ওনার সঙ্গে বিরোধ থাকতো সেনাবাহিনীর, ধরেন সেনাপ্রধানের সঙ্গে ওনার বিরোধ আছে, তাহলে তুমি সেনাপ্রধানকে চেঞ্জ করতে, উনি তো পারেনি। উনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তো করেন না কেন? কাজে আমার মনে হয় কোনো দূরত্ব না। আমি যতক্ষণ পর্যন্ত কিছু না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমি বিরোধ অথবা দূরত্বকে স্বীকার করবো না, আমি এটা মানতে চাইবো না। কারণ আমি বলবো, আমার দেশের সেনাপ্রধানের সঙ্গে আমার দেশের প্রধানমন্ত্রী অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার একটা চরম বিরোধ চলতেছে, কিন্তু দুইজনই বহাল তবিয়তে আছে। এই ধরনের কথা আমার জন্য স্বস্তিজনক নয়। এটা আমি বলবো কেন? এটা আমি বলবো না, এটা আমি বিশ্বাসও করতে চাইবো না। আমি মনে করি যা বলেছেন ওটা পিপলস ভয়েস, উনি যেটা বলেছেন, এবং যেটা বলেছেন, এটা বলার পর নিশ্চয়ই ওনাদের মধ্যে চিন্তা একটু চেঞ্জ আসতেও পারে। তবে একটা কথা আমি বলি, সেনাপ্রধান কিন্তু ওনার কথা থেকে খুব একটা সরেন নাই। যে কথাটা বলেছিলেন উনি আজকে থেকে কয়েক মাস আগে, এই যে 18 মাস সময় না, আমার কথা হলো 18 মাসে যদি এরা ইলেকশন দিতে না পারে,
তারপর কি সেনাবাহিনী কি বলবে সেটা হলো দেখার বিষয়। এবং আমি মনে করি 18 মাস মোর দেন এনাফ। আমি পার্সোনালি মনে করি একটা নির্বাচন দেওয়ার জন্য এতদিন সময় লাগার কোনো প্রয়োজন নাই। এই কারণে নাই, কারণ ওনারা যে সংস্কারটা করতে চাচ্ছেন এই সংস্কারগুলি আসলে কোনো সংস্কারই না। আমি সংস্কার রিপোর্টগুলো দেখেছি, আহামরি কিছুই নাই। প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রস্তাব আছে কি দেশকে কয়েকটা বিভাগে ভাগ করব। ভাই এটা পাগল না মাথা খারাপ? এই দেশে আপনি এই বিভাগ তো ওটা প্রদেশ করবে, এতগুলো প্রদেশ আপনি কেন করবেন? আমার কাছে এটা পাগলামি মনে হয়। কারণ এই মানে এই বয়স্ক লোকের ভীমরতি প্রাপ্ত বয়স্ক মানুষ তাদের এই সমস্ত সাজেশন নিয়ে পাগল নাকি ভাই? দেশে তো ডুববে। তাহলে আপনি অতগুলি কি প্রাদেশিক সরকার হবে, অতগুলি গভর্নর করবে, এটা কি কয়? তো এগুলো তো ভাই উদ্ভট উদ্ভট সব প্ল্যান আছে, প্ল্যান প্রস্তাব আছে। আলী রিয়াজ সাহেব একটা সংবিধান সংস্কার করছেন, ওখানে ধর্ম নিরপেক্ষতা থাকবে না, আবার রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে। এটা কিছু হলো? এটা কোনটা? এটা কেমন হলো ভাই? আপনার আপনার সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিচ্ছেন, কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতেছেন, আবার বলতেছেন যে এটাকে ধর্মীয় রাষ্ট্র না। তো এগুলি ভাই টিকবে না আলটিমেটলি। কাজে যে সংস্কার হবে এগুলি সংস্কার খুবই আনারি লোক দিয়া, খুবই আনারি লোক দিয়ে সংস্কারগুলি মানে করানো হয়েছে। সংস্কার কমিশন যেগুলো হয়েছে নেহায়েত আনারি লোক, কিছু লোক বসে কয়েকদিন অবসর বিনোদন করছে। আমি মনে করি বিশাল বিশাল বই লিখছে, কোনো সন্দেহ নাই, 200-250 পৃষ্ঠার। কিন্তু এটা এই দেশের মানুষের জন্য প্রযোজ্য কিনা, প্রয়োগ করা যাবে কিনা, এটা ওনারা বুঝেন না। ওরা দিন সে থাকেই না। গণমাধ্যম সংস্কার কমিশনের এক লোক আনছে, প্রধান আনছে, সে থাকে ইংল্যান্ডের ভাই। সে ইংল্যান্ডের এই গণমাধ্যমের ফর্মুলা আমার এনে খাটাবে নাকি? ওনারা আনা হয়েছিল, আইনে উনি একবার আসছিলেন, আসলে প্রথম আলোতে জব দিয়েছিলেন। কিছুদিন পরে প্রথম আলো বলছে ভাই আপনি যান, আপনার হাতে আপনি মানে মাপ চাইছি ভাই, আপনি যান। তো উনি তো এই দেশের লোক বুঝে না। তো এই দেশের মানুষের পালস বুঝতে হলে এই দেশে থাকতে হবে। কাগজের সংস্কার হিসেবেই থেকে যাবে, মানে কাজের এগুলো কোনো কাজে লাগবে? এগুলো শুধু এনজিও সংস্কার। এই সংস্কারগুলি কোনো কাজে লাগবে? আমি মনে করি যে এগুলো আহামরি কিছুই হয় নাই, এবং পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে খুব বেশি একটা মাতবে আমার কাছে মনে হয় না। হয়তো ইলেকশনের স্বার্থে, যে এটা করতে গেলে দেরি করে ইলেকশন পিছিয়ে যাবে, তাড়াতাড়ি ইলেকশন করার স্বার্থে বলবে ঠিক আছে মানলাম, কিছু কিছু মানবে, কিছু কিছু মানবে না। ইলেকশনের পরে দেখবেন সব ধুলায় অন্ধকার। দেখেন, জি, একদম শেষ পর্যায়ে একদম শেষ একটা বিষয় অবতারণা করে আমি শেষ করতে চাইবো যে আপনারাও কথা প্রসঙ্গে মাহফুজ আলমের প্রসঙ্গটি আসছিল, তার একটা ফেসবুক স্ট্যাটাস, তিনি বলছেন সরকার যুদ্ধ লড়ছে গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে। এরকম একটা বার্তা, তিনি একটা যুদ্ধ পরিস্থিতির কথা বলছেন, এবং তিনি একটা পর্যায়ে এসে বলছেন আমাদের মনে রাখতে হবে দেশে এখন একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এবং সেই যুদ্ধে অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, একটা কন্ট্রোল রুম থেকে সেই যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয়। আনিস আলমগীর, কন্ট্রোল রুমটা কোথায়? মানে মাহফুজ আলমের আমি জানি না উনি আমি জানি না উনি কি বলতে চাচ্ছেন। উনি যদি ইন্ডিয়াকে মিন করে থাকেন তো তাহলে তো ইন্ডিয়া আছে এখানে, এটা তো অপ্রকাশ্য নয়। যে কন্ট্রোল রুম বলেন বা যারা যারা যুদ্ধে লড়তে চাচ্ছে, যারা তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, তো উনারা তো স্ট্র্যাটেজিক্যালি এগুলো আগাতে হবে। উনি যদি মনে করেন যে আমাদের প্রতিপক্ষ এরা, তো প্রতিপক্ষ এরা হলে তো দেশের মানুষকে নিয়ে একসঙ্গে লড়তে হবে। যারা দুর্নীতিবাজ, যারা খারাপ, তাদেরকে বাদ দিয়ে বাকি লোক যারা আছে তাদের সঙ্গে নিয়ে দেশকে এগোতে হবে, তাই না? সেগুলো যদি না করে খালি স্ট্যাটাস দিলে তো লাভ হবে না। এবং হাসিনা 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 করে কতদিন আর চালাবেন? নিজেদেরও তো কিছু করতে হবে, নিজেদের কিছু দেখাতে হবে। শুধু হাসিনাকে দোষ দিলেও হবে না। হাসিনা খারাপ করছে তো হাসিনা খারাপ করছে, আমরা তো চাচ্ছি হাসিনা খারাপ করছে, এই জন্য আপনি ভালো কাজ করেন। হাসিনাকে দোষ দিয়ে দিয়ে যদি আপনি আমাদেরকে বুঝাতে চান যে আমি এটার জন্য পাচ্ছি না, ওইটার জন্য পারছেন না কেন, ধরেন তাদেরকে বিচার করেন, তারা যে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রগুলো উন্মোচিত করেন, তাহলে তো শেষ হয়ে যায়। আমি আপনার এই প্রসঙ্গে আবার মাসুদ কামাল ভাই যেটা বললেন সংস্কার নিয়ে, আমি একটুখানি বলতে চাই। দেখেন, তারেক রহমানের একটা বক্তৃতা আমার আজকে পত্রিকায় আসছে যে সংস্কার কি প্রধানমন্ত্রী 2বার থাকা, কি সংস্কারের বিষয়টা কি? এছাড়া তো নতুন কিছু মানে ওনার বক্তৃতায়ও আছে যে নতুন কিছু তারা ওইভাবে দেখছেন না। প্রধানমন্ত্রী পরপর 2বার থাকবেন, এরপরে থাকতে পারবেন না, বড় সংস্কার কি? আর উনি মাসুদ কামাল ভাই বলতেছেন প্রদেশ করার, শুধু প্রদেশ করা নাই, এখানে একটা পজিটিভ যে জিনিসটা আমি পাই সেটা হচ্ছে যে হাইকোর্ট গুলোকে বাইরে নেওয়া। কিন্তু যে উকিলেরা আছে, এরশাদ আমলে তো এগুলো চাইছিল, এরশাদ এগুলো দিবে, এরা তখন উল্টা এই সরকারকে ফেলে দেওয়ার জন্য ব্যবস্থা করবে না, আমরা ঢাকার বাইরে যাব না, কারণ এখানে বসে বসে তো খাইতে পারি, এবং মানুষকে মানে কি বলবো, মানে ব্যারেন্ডা ভাজায় যে ওই ইয়েতে ক্লায়েন্টদের উপর দিয়ে ছড়ি গুটানো, এরা তো বাইরে যাবে না।
তো এটাও কতটুকু বাস্তবায়ন হবে আমি জানি না। এবং সবচেয়ে নিন্দনীয় যেটা আমি বারবার বলতেছি, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আইয়ুব খান স্টাইলে করতে চাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করার জন্য এখানে প্রস্তাব করা হয়েছে। যে গর্দভ, যেই মানে অপদার্থ গুলো এগুলো করেছে, তারা কোন চিন্তায় করেছে আমি জানি না, যে আমার ভোট আমি দিতে পারবো না, আমি নির্বাচিত করব মেম্বারকে, মেম্বার নির্বাচিত করবে চেয়ারম্যানকে, এবং এইভাবে আপনার উপজেলা চেয়ারম্যান হবে, এভাবে পৌরসভা চেয়ারম্যান হবে, এবং এভাবে সিটি কর্পোরেশনের চেয়ারম্যান হবে, এবং ঢাকা শহরের মতো কর্পোরেশন গুলোতে এটা হবে। আসলে মনে হচ্ছিল যে এদেরকে একটা কিছু করতে হবে, তাই করবে, কারণ এরা একটা টাকা হজম করবে কিভাবে, কারণ সরকার যে এদেরকে 3 মাস 6 মাস করে করে বসে বসে খাওয়াচ্ছে, টাকা দিচ্ছে, এগুলো তো হালাল করতে হবে। বাইরে থেকে আসছে বড় বড় লোকজন, তো এদের হালাল করার জন্য এরা কিছু করছে। এবং যে সংস্কার, যে কথাবার্তা হচ্ছে, যে ন্যূনতম সংস্কার, এগুলো 3 মাসে করা যায়। এগুলো হচ্ছে এরা দীর্ঘমেয়াদী থাকতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকে এগুলো করতেছে। এই যে এর আগে আপনি যে অন্তর্বর্তীকালীন সরকার যে 2 বছর কাটিয়ে গেল, 111 যে সরকার, তারা তো একটা যুগান্তকারী কাজ করে গেছে, যেটা এখনো আমরা ফলভোগ করছি। সেটা হচ্ছে আমাদের সবার ডাটাবেজ তৈরি করে, আমাদের ভোটাধিকার প্রয়োগ করে, আমাদের ভুয়া ভোট থেকে আমাদেরকে রক্ষা করে, আমাদের দিয়ে গেছে, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে গেছে। এরা এরকম সিগনিফিকেন্ট একটা কাজ করতে পারছে গত 7 মাসে, যেটা মানুষ মনে রাখবে। সো খালি গল্প করলে তো হবে না, কিছু একটা করে দেখাতে হবে, এবং না পারলে যত তাড়াতাড়ি শিগগির ক্ষমতা দিয়ে নির্বাচিত যে কোনো দলকে দিয়ে যান। সেটা যদি আপনাদের পছন্দের নতুন দল হয়, কোনো সমস্যা নাই। সেটা যদি বিএনপি হয়, সেটা যদি জামাতও হয়, কিংবা তৃতীয় আর কোনো পার্টি হোক, যদি ক্ষমতায় আবার আসতে সুযোগ দেন, ভোটাধিকার দেন, বিএনপি আওয়ামী লীগ আসুক, নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার ভোটে আসবে, আমাদের কোনো অসুবিধা নাই। জি, একদম। অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। জনাব মাসুদ কামাল, আপনারও এই বিষয়ে শেষ বক্তব্য একদম। না, মাহফুজ আলম যে কথাটা বলেছেন, উনি জ্ঞানী মানুষ, তো উনি মাঝে মাঝে এরকম স্ট্যাটাস দেন। একবার দেখলাম যে বললেন যে দেশে গৃহযুদ্ধ লাগাতে হবে, তা না হলে দেশ শান্ত হবে না। আবার একবার বললেন যে দেশের মানচিত্র উনি চেঞ্জ করে দিবেন, কি কি করবেন, এগুলো অনেক কিছু বলছেন উনি, বলেন এগুলো মানে জ্ঞানী মানুষের এগুলো হয়। তো এখন উনি যেটা বলতে চাচ্ছেন, ভাই দেখেন আমি বলি একটা কথা আপনাকে, আপনি একজন উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা মানে কি? আপনি কিন্তু সরকারের একজন পার্ট অফ গভর্নমেন্ট। পার্ট অফ গভর্নমেন্ট হলে পরে আপনার এরকম আড়ে ঠারে কথা বলার কোনো দরকার নেই। আপনি যা বলবেন স্পষ্ট করে বলবেন। আপনি এটা কাকে বলতেছেন? আপনি আপনার পার্সোনাল ফেসবুকে দিয়েছেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি মন্ত্রী হয়ে যান, যখন আপনি সরকারের অংশ হয়ে যান, তখন আপনার পার্সোনাল বক্তব্য কিন্তু জাতি গুরুত্ব সহকারে নেয়। আপনি এমন কথা কেন বলবেন যার 10টা অর্থ হতে পারে? এই কথা, ওনার কথার অর্থ কি আপনি একভাবে বুঝেন, আনিস আলমের একভাবে বুঝে, আমি একভাবে বুঝি। আপনি বাসায় যে আপনার বাসার লোককে জিজ্ঞেস করেন, সে আরেকভাবে বুঝে। তাহলে এমন কথা আপনি কেন বলবেন? এই ধরনের হয়, এর বিমূর্ত শিল্প ভাই আমরা চাই না। যা আঁকবেন সরাসরি আঁকেন, যা বলবেন সরাসরি বলেন। তো এইগুলি বললে হয় কি, বোঝানোর চেষ্টা করে যে আমি অনেক চাপের মধ্যে আছি, আমি অনেক কিছু বুঝি, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, এই সমস্ত বলে ভাই কোনো লাভ নাই। যে কাজটা করতেছেন সেই কাজটা সরাসরি বলেন, যে কাজটা লিখতেছেন সেটা সরাসরি বলেন। এগুলি কথা আমি আসলে গুরুত্বই দিই না। এগুলি একদম গুরুত্বহীন মানে মানে কথাবার্তা। জনাব মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করে নিশ্চয়ই সামনে আরও কথা হবে আপনাদের সাথে। অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর, মাসুদ কামাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠ থেকে।